50% ছাত্রই নাই। দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, এটা আসলে আবার এটা কি হয় এটা তোমার কেন? তোমাদের তো আবার রেকর্ড লাগে এটা। ওকে, আমরা 3D ভিউইং শুরু করব বলছিলাম, তার মধ্যে অল্প একটু আমরা লাস্ট ক্লাসে বলে গেছিলাম, সেটা একটু শর্টে আবার মনে করাবো। সেটা হচ্ছে যে 3D ভিউইং অ্যাকচুয়ালি আমাদের ক্যামেরা অ্যানালজির সাথে যায়, যে ক্যামেরা দিয়ে ছবি তোলার মতন করি ব্যাপারটা। এবং সেখানে ছবি তুলতে গিয়ে আমাদের যে ইস্যুস গুলো ছিল, যে আমাদের একটা ক্যামেরা কোথাও পজিশন করতে হয়। তো এখানে যেটা হচ্ছে যে 3D ভিউইং যখন আমরা করতে যাই, যে ক্যামেরা যেই জায়গায় পজিশন করি, আমাদের সেই জায়গায় একটা চিন্তা করতে পারি যে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম আছে। আমাদের অবজেক্টটাকে ডেসক্রাইব করা আছে একটা কোঅর্ডিনেট সিস্টেমে, আর ক্যামেরাটা ডিফাইন করা হয়েছে যেই জায়গায়, সেই জায়গায় একটা যেন অ্যানাদার কোঅর্ডিনেট সিস্টেম আছে। তাহলে অবজেক্টটাকে ডিফাইন করা হচ্ছে সে যেই কোঅর্ডিনেট সিস্টেম, সেটাকে আমরা বলছিলাম যে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট। আর ক্যামেরা যেই কোঅর্ডিনেট সিস্টেমটাতে দাঁড়ায় আছে তখন, সেটাকে বলছি আমরা ক্যামেরা কোঅর্ডিনেট, ভিউ কোঅর্ডিনেট, এরকম বিভিন্ন নাম বলছিলাম। কিন্তু প্রথমে ক্যামেরাটাকে ডিফাইন করার জন্য কিন্তু আমরা ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের সাহায্যই নিচ্ছি, কারণ ক্যামেরাটা ওয়ার্ল্ডের সাপেক্ষেই কোথায় বসে আছে সেটা প্রথমে আমরা বলছি। বলার পরে ধরে নিছি যে এখানে একটা অ্যাজ ইফ এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে। ঠিক আছে, তো আজকে আমরা সেটাই দেখবো যে কিভাবে এই কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা দাঁড় করাইতে পারি অ্যাকচুয়ালি, এই ভিউ কোঅর্ডিনেট সিস্টেমটা। তো এখানে আসো, যে ভিউ কোঅর্ডিনেট সিস্টেম দাঁড় করানোর জন্য আমি এই তোমাদের এটাকে আবার একটা ভিজুয়াল দিয়ে বানাইতে চেষ্টা করছি। আগে তো টেক্সট দিয়ে লেখা দিতাম, শেষ হয়ে যেত। বাট স্টিল এখানে বাংলা কথা অনেক আছে, সেই কথা আমি না দেখাই, আমি ভিজুয়াল দিয়ে দেখাইতে চেষ্টা করি। ঠিক আছে, যে স্পেসিফিকেশন অফ ভিউ কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে প্রথমে ধরে নিই যে এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, এবং ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের সিস্টেমের সাপেক্ষে এটা একটা অবজেক্ট আছে আর কি। অবজেক্টটা ইস্যু নয়, এটা শুধু তোমাকে অ্যাসিস্ট করার জন্য এখানে আমরা রাখছি আর কি। তাহলে এটা একটা অবজেক্ট। এখন আমরা চাইতেছি ভিউ কোঅর্ডিনেট সিস্টেমটা দাঁড় করাইতে। তাহলে ভিউ কোঅর্ডিনেট সিস্টেম দাঁড় করানোর জন্য আমাদের কি কি লাগবে? প্রথম কথা লাগবে হচ্ছে একটা পয়েন্ট, সে ধরে নিলাম সেই পয়েন্টটা হচ্ছে P0, বা ভিউ পয়েন্ট, বা আই পয়েন্ট, বা ক্যামেরা অরিজিন। ঠিক আছে, যেই জায়গাটা ক্যামেরার অরিজিনটা হবে, বা যেই পয়েন্টটা অ্যাকচুয়ালি ওই ভিউ কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন হিসাবে বিহেভ করবে, পারপাসটা হচ্ছে তার ভিউ কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন হবে। তাহলে আমাদের সেরকম প্রথমে একটা পয়েন্ট দরকার। এই পয়েন্টটা কিন্তু আমরা আবারও বলছি ইজ ডিফাইন্ড অন দ্য বেসিস অফ ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম। ওয়ার্ল্ডের সাপেক্ষে আমরা এই পয়েন্টটা বলতেছি। অ্যানাদার পয়েন্ট আমাদের দরকার, সেটাকে বলতেছি যে পি রেফারেন্স। ঠিক আছে, বা অন্য পরবর্তীতে হয়তো আমি শুধু পিও বলতে পারি। ঠিক আছে, P0 আর এটা পি। ঠিক আছে, যেটাকে অনেক সময় টেক্সট বুকে বা বিভিন্ন গ্রাফিক্স প্যাকেজে লুকেট পয়েন্টও বলা হয়। অর্থাৎ ক্যামেরাটা অ্যাজ ইফ ক্যামেরাটা এখানে বসে আছে এবং সে এদিকে তাকায় আছে। ঠিক আছে, লুকেট পয়েন্ট, এই জন্য এটাকে বলা হয়। বা অনেক সময় যে সেন্টারও বলা হয়, এই সেন্টার কিন্তু ক্যামেরা সেন্টার না, এটা যে সেন্টার অফ কি বলে লুকিং, সেইভাবে সেন্টার বোঝানো হয়। ঠিক আছে, তাহলে এরকম দুইটা পয়েন্ট আমাদের ডিফাইন করা দরকার হবে। তাহলে দুইটা পয়েন্ট দিয়ে আমরা অ্যাকচুয়ালি যদি দুইটা পয়েন্ট ডিফাইন করতে পারি, এরপরে দেখবো যে দুইটা পয়েন্ট থেকে উই ক্যান ড্র এ ভেক্টর। ঠিক আছে, আসো সেটা লাগবে। আর কি লাগবে? আর লাগবে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা অ্যানাদার ভেক্টর দরকার, সেটা হচ্ছে ভিউ আপ ভেক্টর। ঠিক আছে, যেটা হচ্ছে না, এটা ভিউ আপ ভেক্টর, এটা এটা প্লেন শব্দটা ভুল। ঠিক আছে, ভিউ আপ ভেক্টর। ঠিক আছে, এটা দরকার। তাই এই জিনিসগুলো দিয়ে আসলে কিভাবে আমরা ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেমটা দাঁড় করাবো, সেটা আসলে একটু আগে বুঝাই। যে
P0 দিয়ে মিন করতেছে কি, যে একটু আগে যেটা ওইখানে আঁকছি সেখান থেকে আসি। তাহলে P0 দিয়ে মিন করতেছে যে ক্যামেরাটার অরিজিনটা এখানে, বা ক্যামেরার কোঅর্ডিনেট সিস্টেমটা অরিজিনটা এখানে। আর পি রেফারেন্স পয়েন্টটা দিয়ে মিন করছে যে এই দিকে ক্যামেরাটা তাকায় আছে, ঠিক আছে, পি রেফারেন্স পয়েন্ট, বা শুধু পি দিয়ে অনেক সময় লিখি, ঠিক আছে। তাহলে এই যে এইদিকে তাকায় আছে, তার মানে এইটা দিয়ে বোঝানো হয় যে ক্যামেরার জেড এক্সিস কোন দিকে। আর আপ ভেক্টরটা দিয়ে, এটা আমি আগের দিনও বলছি যে এটা দিয়ে তো বোঝা গেল যে সে তুমি এই পয়েন্টটা, ক্যামেরাটা এই পয়েন্টে আছে আর ক্যামেরাটা এইদিকে তাকানো আছে, কিন্তু ক্যামেরার ওরিয়েন্টেশনের একটা ব্যাপার আছে। ক্যামেরাটা এইদিক তাকায়, ক্যামেরাটা আমরা যখন সে মোবাইল, ধরো একটা ক্যামেরা, মোবাইলটা দিয়ে এরকম এটা কি বলে, পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারি, অথবা আমরা মোবাইলটা দিয়ে ওই একই পয়েন্টে আছে, একই দিকে তাকায় আছে, আমরা ল্যান্ডস্কেপ মোডেও ছবিটা তুলতে পারি। সো এটা কিন্তু একটা থেকে একটা 90 ডিগ্রি রোটেটেড ভার্সন। তাহলে এই রোটেশনটা আসলে বুঝাবো কিভাবে? তাহলে সেটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি উই নিড সামথিং এলস, যেটা দিয়ে বোঝানো হয় যে ক্যামেরার হেডটা কোন দিকে। এটাকে হচ্ছে আপ ভেক্টর বলা হয়, অনেক সময় হেড আপ ভেক্টর বলা হয়, ঠিক আছে। এই যে সেটা হচ্ছে এই ভি। তার মানে অ্যাটলিস্ট এই তিনটা জিনিস যদি জানা থাকে, ইউ ক্যান ডিজাইন এ কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। যে কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা বলছি ভিউ কোঅর্ডিনেট সিস্টেম। তো এটাকে বলা হচ্ছে ভিউ আপ ভেক্টর, আবার বলছি হেড আপ ভেক্টর, এরকম বলা হয়, বা শুধু হেড, হেড ডিরেকশন, এরকম বিভিন্ন নামে ডাকা হয়। তাহলে আসো এবার অ্যাকচুয়ালি আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা বানাবো কিভাবে। এখানে তো আছে পয়েন্ট আর কিছু ভেক্টর। তাহলে এবার আসো যে আমরা যদি P0 এবং P রেফারেন্স, বা এখানে এসে আমি রেফারেন্সটা উঠাই দিছি, এখানে শুধু লিখতেছি P0 এবং P, ঠিক আছে। তাহলে এই যে ভেক্টর P0 থেকে P, এটাকে যদি নাম দেই ভেক্টর n, এই দুইটা ভেক্টর একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টকে মাইনাস করলেই কিন্তু উই ক্যান গেট এ ভেক্টর। তাহলে এইটা একটা ভেক্টর হিসেবে ধরলাম যে সেই ভেক্টরটা হচ্ছে n। একটু পরে বলতেছি যে এই ভেক্টরটাই অ্যাকচুয়ালি হবে কি ভিউ কোঅর্ডিনেট সিস্টেম, যেটা আমরা বানাইতে চাচ্ছি তার জেড এক্সিস। এই জন্য এটার নাম দিলাম জেড ভি। অন্যগুলো কিন্তু দেখো যেটা হচ্ছে এক্স ডব্লিউ, ওয়াই ডব্লিউ এবং জেড ডব্লিউ, মানে এটা হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের এক্স এক্সিস, ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের ওয়াই এক্সিস এবং ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের জেড এক্সিস। তাহলে এখানে বলতেছে যে এই ভেক্টরটাই উইল সার্ভ এজ এ ভিউ কোঅর্ডিনেটের জেড এক্সিস। ওকে, তাহলে একটা এক্সিস পাইলাম। তাহলে আমরা সেটা দেখাচ্ছি যে এইদিকে, তার মানে এক্সিসটা এদিকে। তার মানে দেখো ক্যামেরাটার কিন্তু কোঅর্ডিনেট সিস্টেমটা এদিকে, কিন্তু ক্যামেরাটা তাকায় আছে এদিকে। তার মানে অ্যাকচুয়ালি আমরা বলতে যাচ্ছি যে এক্সিসটা পিছন দিকে, কিন্তু সে তাকায় আছে অ্যাকচুয়ালি নেগেটিভ দিকে জেড এক্সিসের, ঠিক আছে। যদিও এখানে একটু আগে যে ছবিটা আঁকছিলাম সেই ছবিতে কিন্তু দেখাইছিলাম যে অ্যাজ ইফ সে এদিকেই তাকায় আছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমরা ম্যাথমেটিক্যালি যখন কাজ করব আমরা রাইট হ্যান্ডেড ওরিয়েন্টেশনটা ব্যবহার করব, এই জন্য আমরা জেড এক্সিসটাকে পিছন দিকে নিচ্ছি। ওকে, তাহলে জেড এক্সিস পাওয়া গেল। এখন যদি জেড এক্সিস পাই, তাহলে বাকি দুইটা এক্সিস আবার কিভাবে পাবো, ঠিক আছে, অর্থাৎ বাকি দুইটা ডিরেকশন। এখনই আমার কাজে লাগবে হচ্ছে এই ভি, ঠিক আছে। তাহলে আমরা যদি ভি এবং জেড, এই ভি তো একটা ভেক্টর গিভেন, আর এই কি বলে জেড ভি, যেই ভেক্টরটা আমরা পাইছি, এই দুইটাকে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, হোয়াট উইল গেট? সার্টেনলি উইল গেট এ, তাদের উপর দুইটার উপর লম্ব একটা ভেক্টর, ঠিক আছে। তাহলে সেটা করে আমরা অ্যাকচুয়ালি এক্স এক্সিস পাবো, ঠিক আছে। অর্থাৎ আমরা তাহলে এখানে বলতেছি যে এটা তো জেড এক্সিস হিসেবে সার্ভ করবে, আসলে ভেক্টরটা ছিল এন। তাহলে এন এর সাথে আমাদের গিভেন যে ভেক্টর ছিল অ্যানাদার পয়েন্ট ভেক্টর ইনফরমেশন, গিভেন ইনফরমেশন, এই দুটাকে যদি ক্রস করি, ধরে নিলাম সেইটা একটা ভেক্টর তৈরি হয়, তাদের সেই ভেক্টরটার নাম হচ্ছে ইউ। এই ইউ ভেক্টরটা অ্যাকচুয়ালি সার্ভ এজ এ এক্স এক্সিস, ঠিক আছে। তার মানে এটা জেড এক্সিস, এবং এটা, হ্যাঁ, এটাকে ছবিটাকে বোঝানোর জন্য এটাকে ভেক্টরটা এখানে ছিল হয়তো, ঠিক আছে, আমরা এটাকে শিফট করে এখানে না দেখাইতেছি, এইটা দেখাচ্ছি। তাহলে এই দুইটাকে যদি আমরা ক্রস করি, তাহলে ধরে নিলাম যে এটা এরকম ছিল আর এটা এদিকে ছিল, ফলে এই দুইটার উপরই লম্ব একটা ভেক্টর এদিকে তৈরি হয়েছে আর কি। তো আই ক্যান, এটা এখানে স্যার, আছে। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার। আমরা যখন ক্রস প্রোডাক্ট করি তখন হচ্ছে ভি ক্রস এন করলে হচ্ছে ওইটা হচ্ছে ধরেন মানে যেদিকে যাওয়ার কথা তার উল্টা দিকে দেখাইছে চিত্রটা। হ্যাঁ, ভি ক্রস এন করলে কোন দিকে যাওয়ার কথা? মানে স্যার যদি ভি উপরের দিকে থাকে আর হ্যাঁ, জেড যদি ডান দিকে থাকে তাহলে ভি ক্রস এন করলে হচ্ছে পেছনের দিকে যাবে। ভি ক্রস এন করলে পেছন দিকেই তো গেছে এটা। এইদিকে জেড, এইদিকে আমি তো এটা পিছন দিকেই দেখাচ্ছি, আমি এক্স তো ওইদিকে দেখাইছি, তাই না? এদিকে মনে করো যে ইয়া আছে, আমি তো এটাকে সামনের দিকে দেখাই নাই।
n ক্রস v করলে এটা সামনের দিকে দেখাইতাম, এইদিকে দেখাইতাম। যখন আমরা 2D এর মধ্যে 3D কে দেখাই যে এদিকে একটা ভেক্টর একটা প্লেনের উপরে আর এদিকে আরেকটা ভেক্টর, ঠিক আছে? যখন এখন আসো যে এই দুইটাকে ডট করতে ক্রস করতেছে, এটা v আর এটা n, তাহলে v ক্রস n করলে যখন আরেকটা ভেক্টর তৈরি হবে সেই ভেক্টরটা এই 2D এর মধ্যে কোন দিকে আইকা দেখাবো? স্যার ওই মাঝ বরাবর স্যার। মাঝ বরাবর। তো কোন দিকে এখন? আমি তো 2D এর মধ্যে 3D আঁকতেছি, এটা কি আউট অফ পেজ না ইনসাইড অফ পেজ সেটা আগে বলো। স্যার ইনসাইড। ইনসাইড অফ পেজ যদি হয় তাহলে কি আমি এইদিকে আইকা দেখাবো নাকি এদিকে আইকা দেখাবো? ভিতরের দিক স্যার। কোনটা সেটা? এটা না এটা? এটা মনে করো 1 নাম্বার আর 2 নাম্বার, কোনটাকে ইউজ করব? স্যার 2 নাম্বার। তো আমি তো 2 নাম্বারটা ইউজ করছি এখানে। আমি তো বুঝতেছি না কি তোমাদের কোনো ইয়ে আছে কিনা, কনফিউশন আছে কিনা, বলো আবারও থাকলে। বোঝাচ্ছে না কথা? যদি n ক্রস v করি এন্টি ক্লকওয়াইজ, n ক্রস v করি তাহলে এটা সামনে আসতো, সামনের দিকে আসতো, ঠিক আছে? v ক্রস n করার কারণে এটা পিছন দিকে যাবে। আমি তো সেটাকেই এখানে বুঝাইতে চাইতেছি। এটা তুমি যদি তোমার কল্পনায় অনুমান করো যে এটা আসলে ভিতর দিকে, পিছন সাইড, এটা ব্যাক সাইড অফ দা পেজ মনে করো, এটা ওই দিকে যাচ্ছে, ঠিক আছে? আমরা যখন কোঅর্ডিনেট সিস্টেম 3D তে আঁকি, 2D মানে 3D কে 2D এর মধ্যে আঁকতে চেষ্টা করি তখন এইভাবে আঁকি না, একটা দুই এক্সিস, তো এটা এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস, ওকে ফাইন। জেড এক্সিসটা হয় এদিকে হইতে পারে অথবা পিছন দিকে হইতে পারে। তো এটাকে সেটা দেখানো হচ্ছে যে এইদিকে জেড এক্স, এইদিকে জেড এক্সিস এখন মনে করো, আর এখন তাহলে এক্স এক্সিস ওইদিকে হইতে হবে, না হলে পরে আবার নিজের মতন করে চিন্তা করি, ওইগুলো সব রিমুভ করলাম। সো এখানে আসা যে ভি ক্রস যদি n করি তাহলে আমরা একটা ভেক্টর পাবো, সেই ভেক্টরটা হচ্ছে আমাদের এক্স এক্সিস হিসাবে সার্ভ করবে এবং সেটা ওইদিকে, ঠিক আছে? এখন তাহলে আমি দুইটা এক্সিস পেয়ে গেছি, তাহলে সেটা কি যে এক্স এক্সিস এবং জেড এক্সিস। তাহলে এই দুইটাকে আবার যদি আমি ক্রস করি, এবার কোনটা কোন অর্ডারে ক্রস করব? এবার জেড এবং অ্যাকচুয়ালি এক্স, ঠিক আছে, এন্টি ক্লকওয়াইজ এই দুইটাকে, অথবা জেড আসলে জেড ভেক্টরটা মানে কি এন ভেক্টর আর এক্স ভেক্টরটা হচ্ছে ইউ ভেক্টর, ঠিক আছে? তাহলে আমরা যদি এন ক্রস ইউ করি, ঠিক আছে, তাহলে আমরা আবার একটা ভেক্টর পাবো, সেটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস হিসেবে সার্ভ করবে। তার মানে এই যে হায়ার আপ ভেক্টরটা, এটা অ্যাকচুয়ালি ইউ ক্যান সে যে ইটস এন অ্যাপ্রক্সিমেশন বা অ্যাপ্রক্সিমেট ডিরেকশন অফ দা ভিউ, কি বলে, ওয়াই অ্যাক্সিস। ভিউ ওয়াই অ্যাক্সিস এর একটা রাফ এস্টিমেশন দেয় আর কি, যে হেড ডিরেকশনটা কোন দিকে হবে, ঠিক আছে? তাহলে এই তিনটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি আমাদের ভিউ কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু ডিফাইন করে ফেলতে পারি। তাহলে এই তিনটা ভেক্টর যদি জানা থাকে আর তোমার p0 পয়েন্ট জানা থাকে তাহলে তোমার ভিউ কোঅর্ডিনেট এক্সিস দাঁড়িয়ে গেল, যে হ্যাঁ এখান থেকে এদিকে এক্স এক্সিস, এদিকে, তার মানে এটাকে এখন কল্পনা করে দেখো যে এদিকে এক্স এক্সিস, এটা উপরের দিকে ওয়াই এক্সিস, আর এদিকে রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম হয়েছে, ঠিক আছে? তাহলে এইভাবে অ্যাকচুয়ালি আমরা ভিউ কোঅর্ডিনেট সিস্টেমকে ডিফাইন করে থাকি। তার মানে এখন বলতে চাচ্ছি যে ক্যামেরাটা এখানে আছে, ক্যামেরাটার লুকেট পয়েন্ট কিন্তু এটা, তাহলে ক্যামেরা অ্যাকচুয়ালি তাকায় আছে নেগেটিভ দিকে জেড এক্সিসে, ঠিক আছে? তো এখানে আসা যে হ্যাঁ, এখন একটু আগে আমরা দেখতেছিলাম যে জেড এক্সিস, এক্স এক্সিস বা ওয়াই এক্সিস, এদেরকে তিনটা ভেক্টর কে দিয়ে মিন করছিলাম। অ্যাকচুয়ালি জেড এক্সিস কে দিছিলাম যে ক্যাপিটাল এন, আর এক্স এক্সিস কে দিছিলাম ক্যাপিটাল ইউ, আর ওয়াই এক্সিস কে দিছিলাম এন ক্রস ইউ, ঠিক আছে? তো এই তিনটা যে ভেক্টর, এই তিনটার বরাবর আমরা তিনটা ছোট ইউনিট ভেক্টর কল্পনা করতে পারি, ঠিক আছে? তো এটা ক্যাপিটাল ইউ বরাবর হচ্ছে স্মল ইউ, দ্যাট ইজ ওই বরাবর ইউনিট ভেক্টর, তার মানে স্মল ইউ হচ্ছে ক্যাপিটাল ইউ বাই তার মান, ঠিক আছে? আর স্মল এন সেটা জেড এক্সিস বরাবর, ঠিক আছে, সেটা হচ্ছে কি তাহলে ক্যাপিটাল এন বাই তার মান, বা সিম্পল। আর এখানে এন ক্রস ইউ বাই এন ক্রস ইউর মান, ঠিক আছে, এন ক্রস ইউর মান সমান হচ্ছে আমরা স্মল ভি নাম দিলাম, ঠিক আছে? তাহলে অনেক সময় এই ভিউ কোঅর্ডিনেট সিস্টেমকে ইউভিএন সিস্টেমও ডাকা হয়, যে এক্স এক্সিসে ইউ, ওয়াই এক্সিসে ভি, আর জেড এক্সিসে এন, ঠিক আছে? ইউভিএন দিলে তখন সহজে ধরে নেব যে ইউভিএন সিস্টেম মানে এটা অ্যাকচুয়ালি ভিউ কোঅর্ডিনেট সিস্টেমকে বুঝাইতে চাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এখন আসলে যে এটা কেন ডিফাইন করছি, যে আমাদের এটা এখানে আসলে ক্যামেরা আছে, এবং ক্যামেরা যেহেতু আছে এটাকে একটুখানি রেগুলার আমাদের আজকের ক্লাসেই লাগবে। এখানে একটু কমপ্লেক্স ছবি আসলে আঁকছি,
এটা হচ্ছে ধরো যে এই যে ক্যামেরা ভিউ কোঅর্ডিনেট সিস্টেম এখানে আছে, এটা হচ্ছে আমাদের কি বলে কি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস, মানে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম। এখন এখানে যে একটা অবজেক্ট আছে, আমরা তো চাইতেছি কি এই অবজেক্টটার অ্যাকচুয়ালি একটা ছবি তুলবো। ছবি তুলবো কি অ্যাজ ইফ ক্যামেরাটাকে এখানে বসায়ে এইদিকে তাকায় আছে যেন। তাহলে এখানে আমরা একটা কমপ্লেক্স ছবিটাতে আসলে কি করছি যে এখানে ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেমটাতে ক্যামেরা আছে, আমাদের ভার্চুয়াল ক্যামেরাটা। এখন ক্যামেরার অ্যাকচুয়ালি তো একটা ফিল্ম থাকে, ঠিক আছে? ফিল্মটা কোথায়? তো এইটা কিন্তু আসলে হচ্ছে কি যে এটা অ্যাজ ইফ এটা লেন্স, এখানে ক্যামেরার লেন্স আর কি, ঠিক আছে? তো ফিল্ম তো থাকে পিছনে, নরমালি ক্যামেরার লেন্সের পিছনে থাকে ফিল্ম। তো এখানে আমরা যেহেতু ভার্চুয়াল, এটা পরে আবার দেখাবো, তো এখানে আমাদের ফিল্মটা আছে হচ্ছে সামনে। ফিল্মটা তো এখানে সামনে আছে, এইটা হচ্ছে ডি দূরত্বে। সামনে কোথায়? অ্যাকচুয়ালি নেগেটিভ জেড এক্সিস এর ডি দূরত্বে, এটা এক্স কি বলে এক্স ওয়াই প্লেনের প্যারালাল, কিন্তু এটা বুঝাইতেছি, ঠিক আছে? এটা কিন্তু এক্স ওয়াই প্লেনের প্যারালাল বোঝানো হচ্ছে জেড এক্সিস থেকে পিছন দিকে। এটা হচ্ছে সেই ফিল্ম, ঠিক আছে? আর এখানে যে যে সাদা একটা উইন্ডো কাটা হয়েছে, এটা হচ্ছে তার সেই অ্যাপারচার, যেটার ভিতর দিয়ে যেটুকু আলো আসলে যাইতেছে। নরমালি ক্যামেরা এখানে লেন্সের মধ্যেই অ্যাপারচার থাকে, লেন্সের মধ্যে আলো এটাকে কন্ট্রোল করে যে কতটুকু আলো যাবে, তারপরে গিয়ে ফিল্মের উপর পড়ে, ঠিক আছে? এখানে আমাদের এই ফিল্মটার যে একটা প্লেন, এটার মধ্যে উইন্ডো কাইটে আমরা বলতেছি যে এটা হচ্ছে অ্যাপারচার, দ্যাট ইজ এই অংশটুকু আমরা ভিউর মধ্যে আসতেছে। আর এর বাইরের গুলো ভিউর সিনে যদিও আছে, কিন্তু ফিল্মে বা ছবিতে আসবে না, ঠিক আছে? তাহলে এটা গেল একটা। আর এখানে দেখো আরেকটা প্লেন আছে, যেই প্লেনটা এই প্লেনের প্যারালাল প্লেন, এটাকে বলা হয় নিয়ার প্লেন, ঠিক আছে? এগুলো আমি পরে দিব। তো এটাকে একটু অ্যানালজিটাকে মিলানোর জন্য আর কি এখানে সামনে দেখানো হচ্ছে কেন এগুলো করছে। আরেকটা আসলে ফার প্লেনও আছে, ঠিক আছে? যেটা এটাকে লিমিট করার জন্য আর কি, যে কোথায় আমাদের শেষ, সিনের শেষটা কোথায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের একসাথে কাজে লাগবে, সেই জন্য এটাকে লেখা যে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, ভিউ কোঅর্ডিনেট সিস্টেম এন্ড প্রজেকশন। আমি আজকেই পড়াবো প্রজেকশন, ঠিক আছে? তো এই 2D প্লেনের উপরে এই 3D যে অবজেক্টটা আছে ডিফাইন্ড বাই দ্য ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, সেটাকে এই 2D প্লেনের উপরে আমাদের আসলে কনভার্ট করা লাগবে, ঠিক আছে? এই যে আমরা বলতেছি কি একটা 3D অবজেক্টকে আমরা 2D এর মধ্যে আইকা দেখাই না, একটা কিউবকে 2D এর মধ্যে আইকা দেখাই যেন অ্যাজ ইফ এটা 3D মনে হয়, আমরা ফিল করি, ঠিক আছে? সেটা করি কি এমন ভাবে আঁকি যেন তুমি বোঝো যে এটা একটা কিউব, কিন্তু আসলে কিন্তু সবকিছুই এখানে তো 2D তে আছে। তো বাস্তব জগৎ তো 3D, কিন্তু যখন আমরা ছবি তুলি, ছবিতে তো আসলে এটা 2D হয়ে যায়, বাট ইউ ফিল লাইক যে এটা কি, এটা হচ্ছে একটা 3D এর একটা কি বলে প্রতিচ্ছবি। সেখানে এমন ভাবেই এটার ইয়াটা হয়, প্রজেকশনটা হয় যেন তোমাকে সেই ফিলিংসটা দেয়, দূরের জিনিসটা ছোট দেখা যায়, কাছের জিনিস বড় দেখা যায়, এটসেট্রা, যেটা রিয়েলিস্টিক হয়, ঠিক আছে? যেটা ন্যাচারাল ইয়াতে হয়, সেই জিনিসটা এখানে তো আমাদের অবজেক্টটাই একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট, ঠিক আছে? ডেসক্রিপটিভ বাই সাম জিওমেট্রিক পয়েন্টস। তাহলে আমাকে যখন 2D তে কনভার্ট করব, সেটাকে অ্যাকচুয়ালি উইথ সাম লজিক আমরা সেটাকে কনভার্ট করব, সেই কনভার্সনটাই হচ্ছে প্রজেকশন, ঠিক আছে? আর আমরা 3D তে যখন বাস্তবে যখন ছবি তুলি, সেখানে তো রিয়েলিস্টিক ইয়াটা হয়, মানে ফিজিক্যালি প্রজেকশনটা হয়, যে আমি একটা অবজেক্ট ধরলাম, তার ছায়া তৈরি হইতেছে, ফ্লোরের মধ্যে তার ছায়া তৈরি হইতেছে, তার মানে ছায়াটা একটা প্রজেকশন। কিন্তু এখানে আমাদের সেই ছায়াটা তো আমরাই বানাই দিব অ্যাকচুয়ালি, যে এই অবজেক্টটা যদি এরকম হয়, তার ছায়াটা এরকম, ঠিক আছে? তো সেই জন্য এই জিনিসগুলো আমাদের বোঝা লাগবে আর কি। এখন আসো যে তাই যদি হয়, এখন ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে এই অবজেক্টটা তো ডিফাইন করা ছিল ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমে। এখন এই একটু আগে আমরা এখন বানাই ফেললাম কি একটা কোঅর্ডিনেট সিস্টেম, যেটার নাম বলতেছি ভিউ কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এই পয়েন্টটা যদি ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমে ডিফাইন থাকে, আমি এই ক্যামেরার ফিল্ম তো ডিফাইন্ড আছে হচ্ছে ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেমে। এই ফিল্মটা যে বলতেছি যে ডি দূরত্বে ডিফাইন, এটা ডিফাইন্ড হচ্ছে ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেমে। এখন আমি একটা অবজেক্টের এখানে একটা পয়েন্ট আছে, সে কি বলি, এটার নাম দিয়েছে কিউ, এখানে যেহেতু পি আছে এটা গোলমাল হয়ে যাবে, আমার আঁকাকিকে ইয়া হয়ে যাচ্ছে বেশি। এবার ধরো যে এখানে একটা পয়েন্ট হচ্ছে কিউ, এই পিরামিডের শীর্ষ। তাহলে এই পিরামিডের শীর্ষটার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ঠিক আছে, এখানে কোথাও তৈরি হবে। তাহলে এখান থেকে যে তৈরি হবে, এটাকে আমরা নর্মালি কি এখান থেকে লাইট যায়,
লাইট যাবে তাহলে ফিল্মে পড়বে। তো লাইট তো আমাদের লাইট হচ্ছে ভার্চুয়াল লাইট, লাইটের পরিবর্তে এখানে আমরা রেখা টানবো, সেই রেখাটা যেখানে কাট করে সেটাই হবে তার ফিল্মের সাথে যেখানে গিয়ে কাট করে সেখানেই হবে তার প্রতিবিম্ব। তো তাহলে আমি এখানে তাহলে এই বিন্দুটা আমরা বের করতে গেলে রেখাকে এটার সাথে ইন্টারসেক্ট করতে হবে। সো এভরিথিং আমাদের করতে হবে ইউজিং ম্যাথমেটিক্স। এখন সেই ম্যাথমেটিক্সটাকে আরো সিম্পল করার জন্য যে আমাদের এই পয়েন্টটা ইনিশিয়ালি ডিফাইন্ড ছিল ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে, কিন্তু এখন আমাদের কাজ করতেছি সমস্ত হচ্ছে ক্যামেরা কোঅর্ডিনেটের সাপেক্ষে। তাহলে উই নিড টু কনভার্ট দ্য ওয়ার্ল্ড কোঅর্ডিনেট পয়েন্টস টু ভিউ কোঅর্ডিনেট পয়েন্টস। এই কনভার্সনটা না করে নিলে তোমার জন্য লাইফ আরো কঠিন। ঠিক আছে, সো আমরা কনভার্সনটা কিভাবে করতে পারি নেক্সট স্টেজে সেটাই দেখতেছি, সেটাই বলছি। ওয়ার্ল্ড কোঅর্ডিনেটস টু ভিউ কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, এখানে এই গল্প যা যা বললাম যে এইগুলো সেটা বলা হয়েছে। ঠিক আছে, conversion is equivalent to transformation that superimposes the view coordinate system to world coordinate system. ঠিক আছে, হ্যাঁ এটাকে আমি একটু অন্যভাবে দেখাই। এটাকে ধরো যে জেড, আমার ইয়া করি কি দিলে যেন আসে, শিফট ডব্লিউ মনে হয়, হ্যাঁ সাদা স্ক্রিন চলে আসছে। ধরো আমি 2D তে বুঝাই জিনিসটাকে। ঠিক আছে, ধরো যে তোমার একটা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম আছে এখানে, 3D ভুলে যাও আপাতত, সিম্পল জিনিসটা। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ধরো যে এটা একটা পয়েন্ট আছে ডিফাইন্ড হচ্ছে 2 আর 4, এটা কি এরকম আর কি, যেহেতু দিলাম এটা কোথায় আঁকি, এরকম জায়গায় আঁকি। ঠিক আছে, মানে এক্স অ্যাক্সিসে 2 আর ওয়াই অ্যাক্সিসে 4, এটা হচ্ছে তোমার এক্স ডব্লিউ আর এটা হচ্ছে ওয়াই ডব্লিউ, 2D পয়েন্ট। এখন তুমি নতুন একটা কোঅর্ডিনেট সিস্টেম দাঁড় করাইছো, যে কোঅর্ডিনেট সিস্টেমটার হয়তো এক্স অ্যাক্সিস এদিকে আর ওয়াই অ্যাক্সিস এদিকে। ঠিক আছে, এদিকে হচ্ছে এক্স ভি আর এদিকে হচ্ছে ওয়াই ভি। তাহলে এইটার সাপেক্ষে এই পয়েন্টটা হচ্ছে এদিকে এক্স এর দিকে 2 ইউনিট আর ওয়াই এর দিকে কত 4 ইউনিট, কিন্তু এই কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে সেটা কত? তাহলে এই কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে কত আমরা যদি সেম মেজারমেন্ট ইউনিটও মাপ ধরি, তাহলে অ্যাটলিস্ট এটা তো বোঝা যাচ্ছে তার এক্স এর মানটা কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। সার্টেনলি এটা দেখাই যাচ্ছে যে এইটা যদি ইয়া হয় ওয়াই এর এদিকে পিছন দিকে আছে, তার মানে আমার এই কোঅর্ডিনেট সাপেক্ষে এটার যত মানই আসুক সেই মানটা কি হবে, সেটা হচ্ছে এক্স এর মানটা হবে এই দূরত্বটুকু নেগেটিভ সামথিং, আর ওয়াই এর মানটা হবে কত, ওয়াই এর মানটা হবে এই দূরত্বটুকু, তাই না? পজিটিভ যাই হোক মানে এই দূরত্বটুকু। তাহলে এটাকে 2D তে ভিজুয়ালি দেখাইলাম যে তাহলে এই ইয়াটা কি হচ্ছে যে এই পয়েন্টটা আগে যে কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন ছিল সেটা যদি 2 4 হয়, এখন নতুন কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে সেটা 2 4 তো থাকতেছেই না, এটা কোনো এক্স এর মানটা নেগেটিভ হয়ে যেতেছে আর ওয়াই এর মান সামথিং এলস হবে। ঠিক আছে, এটা বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আসলে যে এই কাজটা যে আমরা করতে চাই যে যেটাই মানটা হোক এটাকে কিভাবে করতে পারি। ঠিক আছে, তাহলে এই কাজটা করার জন্য আমরা কিন্তু সিম্পল আমাদের যে ট্রান্সফরমেশনস গুলো শিখছিলাম মডেলিং ট্রান্সফরমেশন, সেটার আইডিয়াকে কাজে লাগাইতে পারি। সেটার আইডিয়াকে কি, যে আমাদের তো এটার সাপেক্ষে এই দূরত্বটুকু জানা দরকার, তাই না? এটা হচ্ছে ওয়াই আর এই দূরত্বটুকু জানা দরকার, এটা হচ্ছে এক্স। তাহলে এই কাজটা করার জন্য আমরা কি করতে পারি, যে প্রথমে আমরা যে কোঅর্ডিনেট সিস্টেমটা এখানে ছিল আর আমাদের যেই নতুন কোঅর্ডিনেট সিস্টেম যেটা ডিফাইন করছিলাম যেটা এখানে, তাহলে এখান থেকে এটার পয়েন্টটা তো আমরা জানি নিশ্চয়ই, আমরা বলছি যে এটার অরিজিনটা কত পয়েন্টে সেটা আমাদেরকে বইলা দেওয়া হয়েছিল, ওইটা P0 রেফারেন্স পয়েন্ট যেটা। তাহলে এটাকে যদি সেই পরিমাণ ট্রান্সলেট করে নিয়ে আসি এখানে, তাহলে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা একটা কোঅর্ডিনেট সিস্টেম এখানে এক্স ভি এদিকে ওয়াই ভি এদিকে, আর আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম আমি এরকম দুইটাকে একই অরিজিনে নিয়ে আসলাম আর কি, সাম পরিমাণ ট্রান্সলেট করে। তাহলে এটার হচ্ছে এক্স ভি হচ্ছে কি এদিকে, আর তাহলে ওয়াই ভি হচ্ছে এখন সে এদিকে আর কি। তাহলে তাই যদি হয় এটাকে যদি ট্রান্সলেট করি, তাহলে এই পয়েন্টটাও এটা এখন ধরে নিলাম যে এই পয়েন্টটা হয়তো ছিল এক্স এর মান ছিল কত হইতে পারে, এটা যদি 2 হয় এটা ধরে নিলাম যে 8 হয়তো ছিল। ঠিক আছে, আর ইয়ার মান হয়তো এক্স এর ওয়াই এর মান হয়তো সে ছিল কত লিখা যায়, সে 3 ছিল। ঠিক আছে, তাহলে আমি যদি -8 আর -3 পরিমাণ ট্রান্সলেট করি এই অরিজিনটাকে এখানে নিয়ে আসার জন্য,
তাহলে অ্যাকচুয়ালি কি এই পয়েন্টটাও তো এই পরিমাণ মাইনাস হবে, তার মানে এটা থেকে ওইটা মাইনাস হইতেছে, তার মানে 2 - 8 অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে, তখন এই পয়েন্টটা অ্যাকচুয়ালি চলে আসবে কত, রাফলি 2 - 8 কত, -6, ঠিক আছে। আর এটা হয়ে যাবে কত, 4 - 3, দ্যাট ইজ এই পয়েন্টটা তখন থাকবে কত, 1, -6 and 1, তার মানে অ্যাকচুয়ালি -6 এবং 1 পজিশনে এটা তখন অবস্থান করবে, ঠিক আছে। এটা কিন্তু এটার সাপেক্ষে -6 এবং 1, -6 পরিমাণ এদিকে আর 1 পরিমাণ এদিকে, ঠিক আছে। তাহলে ধরে নিলাম যে এটা এখানে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এটার সাপেক্ষে না এখনো, এখন এটা -6 এবং 1, কিন্তু এই দুইটা কোঅর্ডিনেট সিস্টেম তো আসলে কি অ্যালাইনড অবস্থায় নাই, এরা অরিজিন সেম আছে কিন্তু অ্যালাইন নাই, তাহলে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এটা একটু ঘুরে এদিকে হয়তো আসবে। এটা ধরলাম সেই -6 এবং আমি একটা উদাহরণে নিয়ে আসলাম যেহেতু 1 পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা এখানে রোটেট করবে, তাহলে আমরা যদি এটাকে একটু রোটেট করে এটার সাথে অ্যালাইন করে দিতে পারি, তাহলে এই পয়েন্টটাও রোটেট করবে, তখন দুইটা সাপেক্ষেই পয়েন্টটা যেখানে অবস্থান করতেছে সেটা ওয়ার্ল্ডের সাপেক্ষেও যা, ভিউ সাপেক্ষেও তাই, ঠিক আছে। তখন আমরা পয়েন্টটাকে এক্স্যাক্টলি ওয়ার্ল্ডের ডিফাইন্ড পয়েন্টটাকেই বলে ফেলতে পারবো যে কি এটাই তাহলে ভিউ কোঅর্ডিনেট পয়েন্ট। কিন্তু কি করা লাগতেছে তার আগে, তাহলে একটা ট্রান্সলেট করা লাগছে এবং আরেকটা হচ্ছে রোটেশন করা লাগছে। তাহলে একটা পয়েন্টের উপরে ট্রান্সলেট যদি করতে পারি, এবং কি এখন রোটেশনটা কত ডিগ্রি সেটা আমরা পরে আসতেছি, কত ডিগ্রি করা লাগবে কি আসবে বিষয়, কিন্তু রোটেশনটা যদি করতে পারি তাহলে আমরা এরকম একটা রোটেশন দিয়েই কিন্তু তখন যেহেতু এটা 2D তে, ঠিক আছে, এটা এই আইডিয়াটা দেখানোর উদ্দেশ্য হলো এটাই কিন্তু যে জিনিসটা আইডিয়াটা বোঝা। তাহলে ও সরি, এটা কই গেলাম, এটা এখন কিভাবে আসবে, হ্যাঁ, তাহলে এখানে সেটা আমরা লিখছি the conversation, এই যে এটা যেটা লিখলাম, the conversion is equivalent to transformation that superimposes the view coordinate system to world coordinate system। আমি যেটা একটু আগে আঁকলাম যে আমরা কি করছি, ভিউ কোঅর্ডিনেট সিস্টেমটাকে যেন ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের উপরে এসে সুপার ইম্পোজ করছি। তাহলে এটাকে এখন আমরা 3D তে এই কাজটা কিভাবে করতে পারি। তাহলে প্রথম কথা হচ্ছে যে দিস ট্রান্সফরমেশন ক্যান বি অ্যাচিভড বাই ট্রান্সফরমেশনস অফ, এক নাম্বার হচ্ছে ট্রান্সলেট দ্য ভিউ রেফারেন্স পয়েন্ট, ওই যে যেটা রেফারেন্স পয়েন্ট ছিল P0, ঠিক আছে, সেটাকে ওয়ার্ল্ড অরিজিনে নিয়ে আসা, ঠিক আছে। আর সেকেন্ড কাজ হচ্ছে যে অ্যাপ্লাই সাম রোটেশন টু অ্যালাইন দ্য XB, YB and ZB axis with XW, YW and ZW, যে ওইটাকে অ্যালাইন করা। তাহলে এই এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি, বেসিক্যালি দুইটা স্টেপ, প্রথম স্টেপ ট্রান্সলেট করা, সেকেন্ড স্টেপ রোটেট করা, কিন্তু রোটেশনের মধ্যে খেয়াল রাখতে হবে যে তিনটা এক্সিসই যেন করেসপন্ডিংলি অ্যালাইনড হয়। তো আসলে সেটা যদি করি তাহলে ফার্স্ট ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা কি হবে, এটা তো সিম্পল, যেহেতু একটা ট্রান্সলেশন আর আমাদের যেহেতু পয়েন্টটা দেওয়া আছে P0, ঠিক আছে, তাহলে P0 এর তিনটা ফ্যাক্টর নিশ্চয়ই আছে, x0, y0, z0, তাহলে -x0, -y0 আর -z0 এই পরিমাণ হবে অ্যাকচুয়ালি ট্রান্সলেশন ফ্যাক্টর গুলো, কি x, t, y, t, z এর মান আর কি। তাহলে t যেটা ট্রান্সলেশন ম্যাট্রিক্স সেখানে যদি আমরা বসাই দেই তাহলে এটা হবে অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা ওভারঅল। এটা গেল একটা স্টেজ। সেকেন্ড স্টেজটা তাহলে এটা ট্রান্সফরমেশন করার পরে ট্রান্সলেশন অপারেশনের শেষে এটা এখানে আছে, এখন এটাকে আমাদের টার্গেট হচ্ছে এইখানে নিয়ে আসা। তো এটাকেও আমি তোমাদের জন্য ভিজুয়ালি বানাইতে চেষ্টা করছি। তো এই কাজটাকে উই ক্যান ডু ইট ইন 2 ওয়ে, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে যে যেটা আমরা ওই গত দিনও পড়াইছি মডেলিং ট্রান্সফরমেশনে, সেইখান থেকে এটা কিন্তু এটাকে তো যদি তোমরা লক্ষ্য করো, তোমার আমাদের একটা প্রবলেম ছিল যে দুইটা পয়েন্টকে তিনটা পয়েন্ট দ্বারা ডিফাইন্ড, একজন বলতেছিল যে একটাকে জেড এক্সিসে আনতে হবে, আরটাকে কি যেন ওয়াই জেড প্লেনে নিয়ে যাইতে হবে, এরকম কিছু একটা ছিল, ঠিক আছে। এই ইয়াটা এক্স্যাক্টলি সেম, সেখানে এক্সিস আকারে ছিল না, পয়েন্ট আকারে ছিল, এখানে শুধু এক্সিস আকারে আছে। তো সেখানেও আমাদের দেখাইছিলাম যে তিনটা রোটেশন দিয়ে করা সম্ভব। তো এখানে আমরা সেটা বলতেছি যে the rotation matrix R can be found up by the 3 world coordinate rotations, সেই 3 rotations can be done in any order, ঠিক আছে। তো এখানে যে কোনো একটা অর্ডারের ধরে নিলাম rx প্রথমে করছি, তারপরে ry এবং তারপরে rz। তাহলে এই তিনটা কাজ রোটেশন যদি করি, এই তিনটা রোটেশনের কম্পোজিট রোটেশন ম্যাট্রিক্সটা হচ্ছে R, তাহলে সেই আরটা অ্যাকচুয়ালি দরকার, ঠিক আছে।
তাহলে এখানে rx কি করে অ্যাকচুয়ালি rx এখানে যদি বলি যে rx প্লেসেস n টু zb, ঠিক আছে, কি বলে অর zb, xw zw এই প্লেনে প্লেস করে। ry কি করে অ্যালায়েন্স zb টু zx zw এক্সিস, ঠিক আছে, এবং rz অ্যালায়েন্স yv টু yw এক্সিস, ঠিক আছে। এই কাজগুলো বেসিক্যালি যদি বলি এই কাজগুলো করে আর কি। তো এটাকে আমি একটু ভিজুয়ালিও দাঁড় করাইতে চেষ্টা করছি তোমাদের জন্য, যে এটা ধরে নিলাম আমাদের সেই প্রথম অবস্থান। আমরা যদি জাস্ট rx এর সাপেক্ষে রোটেশন করি, সরি xx এর সাপেক্ষে রোটেশন করি আর কি, rx অ্যাপ্লাই করি, তাহলে xx এর সাপেক্ষে রোটেশন করলে আসলে কি হবে যে এই z এক্সিসটা আছে না, এটা আসলে এই প্লেনে পড়বে আর কি, ঠিক আছে। এমন ভাবে রোটেশনটা হবে যেন এটা এই প্লেনে এসে থামে। কত ডিগ্রি রোটেশন করা লাগবে সেটা আমরা চাইলে বের করে নিতে পারবো ইউজিং ট্রিগোনোমেট্রি। তো সেটা এখানে যে দেখো যে ধরে নিলাম সেইটা রোটেশন করতে হবে আলফা ডিগ্রি, যে এটা যে ধরে নিলাম যে ইয়ার সাথে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এই ওয়াই জেড সরি এক্স জেড প্লেনের সাথে, ঠিক আছে। তাহলে এই সেই আলফা ডিগ্রি যদি রোটেট করাই তাহলে সেটা জেড ডি, এই এক্স জেড আমি ছোট করে লিখছি, আসলে এক্স ডব্লিউ জেড ডব্লিউ হবে আর কি, বোঝানোর জন্য সিম্পলি লিখছি, সেই প্লেনে এসে পড়বে আর কি। তাহলে এটা পড়ছে সাথে সাথে বাকিগুলোও ঘুরছে। এখানে ভিজুয়ালি হয়তো আমি আঁকতে একটু ডিফারেন্ট মনে হচ্ছে, কিন্তু আসলে এটা এমন ভাবে ঘুরে আসছে যেন এইটা এখন কি আছে এক্স্যাক্টলি প্লেনের উপরে আছে, আর এরা হয়তো কে কোথায় আছে গড নোজ, ঠিক আছে। এখন সেকেন্ড স্টেজে তাহলে আমরা এবার কি করতে পারি, যে এটা যেহেতু সার্টেনলি এখন এই প্লেনের উপরে চলে আসছে, আমরা যদি ওয়াই এর সাপেক্ষে একটা রোটেশন করাই তাহলে এটাকে এখানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে সেটাই করবো আর কি, ঠিক আছে। তাহলে ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, এবার তাহলে ওয়াই এর সাপেক্ষে রোটেশন করাই, তাহলে এবার এটা অবশ্যই কি হবে, যে এটা এখন জেড এক্সিস এর সাপেক্ষে হয়ে গেছে, মানে জেড এক্সিস এর সাথে অ্যালাইন হয়ে গেছে। আর সহজে এক্স ডব্লিউ আর জেড ওয়াই ডব্লিউ তখন কি পজিশনে আছে, মেবি তারা এখনো অ্যালাইন হয় না এটার সাথে, ঠিক আছে। তাহলে যেহেতু অ্যালাইন এখনো নাও হইতে পারে, কিন্তু এরা তো এক্সিস, তো এক্সিস হওয়া মানে কি এরা দুইজনেই জেড এর উপরে লম্ব অবস্থানে আছে, তার মানে এক্স ডব্লিউ কি বলে এক্স ওয়াই যে তলটা এটা অ্যাকচুয়ালি, বা উল্টা ভাবে বললে এক্স ওয়াই তলের উপরে আসলে জেড এক্সিস লম্ব। তাহলে এই তলটা এমন ভাবে হয়তো আছে যেটা এক্স ডব্লিউ ওয়াই ডব্লিউ তলের প্যারালাল হয়ে আছে, বা এক্স্যাক্টলি তল আকারে চিন্তা করলে সমাপতিত হয়ে আছে, কিন্তু এক্সিস আকারে এখনো হয় নাই। তাহলে সেটাকে আমরা যদি এক্সিস আকারে অ্যালাইন করতে চাই তাহলে অবশ্যই এখানে জেড এক্সিস এর একটা রোটেশন দরকার হবে। তাহলে থার্ড স্টেজে আমরা ধরে নিলাম যে এক্স এক্সিসটা, বা তুমি যেটা ধরো এটা দুইটা সেম অ্যাঙ্গেল করেই থাকবে, এটা যা এটাও তাই থাকবে আর কি, যে ধরে নিলাম এক্স এক্সিসটা এক্স ডব্লিউ এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে সেটা যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তাহলে আমরা এখানে থিটা পরিমাণ রোটেট করাবো, ইনফ্যাক্ট কাউন্টার কি বলে ক্লকওয়াইজ রোটেশন আর কি। তো আমরা সেইগুলো এত ডিটেইলে বলছি না, জাস্ট ভিজুয়ালি শুধু বোঝাইতে চাচ্ছি যে তাহলে তিনটা রোটেশন কিভাবে কি হচ্ছে। তারপরে এই থিটা রোটেট করলে এটা তাহলে কি হবে, যে এটা অ্যালাইন হয়ে যাবে এবং প্রত্যেকে তার পজিশন চলে আসবে। তাহলে আমরা যদি এই আলফা বিটা থিটা এগুলো বের করতে পারি তাহলে উই ক্যান অ্যাপ্লাই দিস থ্রি রোটেশন ম্যাট্রিক্স। তাহলে দিস থ্রি রোটেশন ম্যাট্রিক্স আমরা আগেও পড়ায় আসছি, এটা হচ্ছে সেই এক্স এক্সিস রোটেশন ম্যাট্রিক্স, এটা হচ্ছে ওয়াই এক্সিস রোটেশন ম্যাট্রিক্স, এবং এটা হচ্ছে জেড এক্সিস রোটেশন ম্যাট্রিক্স। এবং এই তিনটাকে যদি গুণ করি তাহলে ফাইনালি যে কম্পোজিট রোটেশন ম্যাট্রিক্সটা হয় সেটা হচ্ছে এইরকম। তো এই ম্যাট্রিক্স এটা আমার এখন দরকার নাই, এটা শুধু খালি জেনে রাখা আর কি, যে এখন আলফা বিটা থিটা এইগুলো যদি আমরা জেনে যাই তাহলে এটাকে বসায় দিতে পারবো। এখানে শুধু আমি বলবো পরীক্ষার জন্য স্পেশালি, যে আমি যদি বলি যে দেখ এইটাকে তিনটা ম্যাট্রিক্স আলফা বিটা গামা দিলে যে ম্যাট্রিক্সটা হয় সেটা দেখাও যে সেই ম্যাট্রিক্সটা অর্থগোনাল, তাহলে কিন্তু এই তিনটা ম্যাট্রিক্সের গুণ করে এটা বের করতে হবে, ঠিক আছে। যে সেই ম্যাট্রিক্সটা অর্থগোনাল কিরকম করে তাহলে দেখাইতে হবে, যে সেই ম্যাট্রিক্সটার অ্যাকচুয়ালি এই যে 3/3 আপার 3/3 এইটা এখানে তোমরা এটা নিজেরা গুণ করবা অর্থগোনাল, যে রজ এন্ড কলামস আর ইউনিট ভেক্টরস, এটা বের করবা। ইউনিট ভেক্টর কি, যে এটা স্কয়ার প্লাস স্কয়ার তার রুট ওভার, ঠিক আছে। যদি করো এই মানটা দেখা যাবে যে 1 আসবে, ঠিক আছে। বা প্রত্যেকটা রয় যে এটা কি সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার আলফা কজ স্কয়ার বিটা প্লাস কজ স্কয়ার আলফা কজ স্কয়ার বিটা
এই তিনটার যদি গুণ যোগ করো তাহলে তারপরে রুট ওভার করো তাহলে সেটা 1 আসবে। এটা ওই ট্রিগোনোমেট্রির সূত্রগুলো অ্যাপ্লাই করা লাগবে, বা এটাকে ওই যে ইয়া করা লাগবে আর কি। সাইন স্কয়ার বিটা এখানে আছে কি কজ স্কয়ার বিটা, আবার এখানে কজ স্কয়ার বিটা, তাহলে কজ স্কয়ার বিটা যদি দুইটা থেকে কমন নেই তাহলে থাকে কি এখান থেকে সাইন স্কয়ার আলফা, মানে আমি সহজটা করে দেখাচ্ছি আর কি মুখে মুখে এটারটা। তাহলে এখান থেকে কজ স্কয়ার বিটা যদি কমন নেই থাকে সাইন স্কয়ার আলফা কজ স্কয়ার আলফা, তাহলে সাইন স্কয়ার আলফা কজ স্কয়ার আলফা এটা 1, এটা আমরা সেই ইয়ার থেকে জানি। আবার তাহলে সেটা যদি 1 হয় তাহলে এখানে রয়ে গেল কজ স্কয়ার বিটা, আর এটা ছিল এখানে সাইন স্কয়ার বিটা, তাহলে সাইন স্কয়ার বিটা আবার কজ স্কয়ার বিটা সমান আলটিমেটলি আবার 1। সো প্রত্যেকটা র আর প্রত্যেকটা কলাম এটা একটা ইউনিট ভেক্টর। সো এটাকে প্রুফ করব। এখন এইভাবে তাহলে আমরা কি করতে পারি যে রোটেশন ম্যাট্রিক্স আর বের করতে পারি। এখন আসো যে সেকেন্ড বা অল্টারনেট ওয়ে, ফাইন্ডিং কম্পোজিট আর ইন অ্যানাদার ওয়ে, যেটা আমরা আগে আবার দেখায় আসছি, আগেও দেখায় আসছিলাম, সেটাকেই এখানে আবার অ্যাপ্লাই করব। যে আমাদের যে ভিউ কোঅর্ডিনেট সিস্টেমটা ছিল আফটার ট্রান্সলেশন, এরা তো ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের অরিজিনে চলে আসছিল। ওকে, এখন আমাদের কি দরকার যে একটা রোটেশন ম্যাট্রিক্স আর দরকার, যে রোটেশন ম্যাট্রিক্সটা কি করে আসলে তিনটা এক্সিস কে অ্যালাইন করে। তাহলে তিনটা এক্সিস কে অ্যালাইন করে আমরা যদি ইউনিট ভেক্টরে কল্পনা করি যে এই ইউভিএন সিস্টেমে চলে যাই, তাহলে ভিউ কোঅর্ডিনেট সিস্টেমের কি বলে ইউনিট ভেক্টর গুলো হচ্ছে ইউ, ভি এবং এন, আর ওয়ার্ল্ড কোঅর্ডিনেটের ইউনিট ভেক্টর হচ্ছে আই, জে, কে। তাহলে রোটেশন ম্যাট্রিক্সটা কি করে যে এই ইউ কে আই এ নিয়ে যায়, ভি কে জে তে কনভার্ট করে, আর এন কে কে তে কনভার্ট করে। তাহলে আমরা এই যদি করে থাকে, এবং আমরা যেহেতু জানি এইখান থেকে যে রোটেশন ম্যাট্রিক্সটা একটা কি বলে অর্থোগোনাল ম্যাট্রিক্স, বা তার রোজ এন্ড কলামস গুলো ইউনিট ভেক্টর, তাহলে এইগুলোকে আমরা ডাইরেক্টলি পেয়ে যেতে পারি আর কি। ঠিক আছে, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়াইছি সেই জিনিসটা এখানে আবার ডাইরেক্টলি ইউজ হবে। তাহলে ডাইরেক্টলি যদি পেয়ে যেতে চেষ্টা করি সেটা হচ্ছে এরকম যে এই জিনিসটা আমরা গতদিনও দেখাইছি, আবারও এখানে চলে আসতেছে। ঠিক আছে, যে ধরে নিলাম তাহলে আর ম্যাট্রিক্সটা এরকম R1 R2 এবং R3, তার তিনটা ভেক্টর, এবং এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এরা প্রত্যেকেই ইউনিট ভেক্টর। ঠিক আছে, R2 এরাও ইউনিট ভেক্টর, এটাও ইউনিট ভেক্টর, এবং R1 হচ্ছে R1 এক্স মিন করছে, তার এক্স কম্পোনেন্ট অফ ভেক্টর R1, এটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, এটা হচ্ছে জেড কম্পোনেন্ট। তাহলে আর ম্যাট্রিক্সটা যেহেতু ওই তিনটাকে একটাতে এটাতে কনভার্ট করে, তাহলে উই ক্যান রাইট দিস যে আর ডট ইউ ইকুয়ালস টু আই, যেহেতু ইউ কে সে আই এ কনভার্ট করে, তাহলে আর ট্রান্সপোজ ডট আই ইকুয়ালস টু ইউ, যেহেতু আর এবং আর ইনভার্স, যেহেতু আবার আমরা ওইখান থেকে জানি যে আর ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, তো সেজন্য এখানে আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে, বা যে কোনো রোটেশন ম্যাট্রিক্সের কম্পোজিশন অ্যাকচুয়ালি একটা রোটেশন কি বলে ম্যাট্রিক্সই হয়, এবং সেটা অর্থোগোনাল হয়, সেই লজিক থেকেও আমরা বলতে পারি। ফলে আর এর ট্রান্সপোজ করলে তাহলে এরকম হয় যে R1 গুলো এদিকে চলে আসতেছে, R2 গুলো এদিকে, R3 গুলো, যেহেতু ট্রান্সপোজ এখন কলাম গুলো রতে আর র গুলো কলামে চলে আসতেছে। তারপরে আর কি বলে আই, যেটা যেহেতু ইউনিট ভেক্টর, তাহলে তার মান হচ্ছে 1 0 0, তাহলে এটাকে গুণ করলে এটা সমান হবে ইউ। তাহলে আর এটা থেকে গুণ করলে দেখা যাচ্ছে কি যে R1 x, R1 y, R1 z, এটা সমান অ্যাকচুয়ালি ইউ দাঁড়াচ্ছে। তার মানে ওই ম্যাট্রিক্সটাতে, এবার যেটা বলতে চাচ্ছি যে এই ম্যাট্রিক্সটার যেটা ফার্স্ট রটা হবে, সেই রটা হচ্ছে কি এখানকার যে ইউনিট ভেক্টর আছে তার মধ্যে ইউ ভেক্টরটা, ইউ যেটা এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটা, এবং একইভাবে আমরা বের করে দেখাইতে পারি যে R2 সমান আসলে ভি এবং R3 সমান এন, যেটা আমরা আগে বের করেছি, ফলে এখানে আমি আর বের করে দেখাচ্ছি না। ঠিক আছে, সো তাহলে এটা তো সিম্পল হয়ে গেল। তাহলে আমরা আর যে ম্যাট্রিক্সটা, এটাকে যদি সহজে আরো লিখি, যে এখানে হচ্ছে তার মানে ইউ, এখানে হচ্ছে ভি, আর এখানে হচ্ছে এন। আর ইউ কিভাবে বের করব? ইউ তো আমরা আগে দেখছিলাম যে ইউ হচ্ছে ভি ক্রস এন, তার মানে এন আগে বের করতে হবে। এন কিভাবে বের করছিলাম? এন তো বেরছিলাম যে পি জিরো মাইনাস পি, এটা সমান ছিল আমাদের ক্যাপিটাল এন, তাহলে ক্যাপিটাল এন কে তার মান দিয়ে ভাগ দিলে স্মল এন পাবো। তাহলে এটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এটার থার্ড র হিসেবে ব্যবহৃত হবে। আর ভি ক্রস এন, ভি তো দেওয়া ছিল, এন তো বের করছিলাম, সেটাকে তার মান দিয়ে ভাগ করলে পেয়ে যাবো ইউ। আর ইউ আর এন কে যদি তখন আমরা এন এবং ইউ ইনফ্যাক্ট ক্রস করি, তাহলে পেয়ে যাবো ভি। তাহলে এইটাই হচ্ছে সেই রোটেশন ম্যাট্রিক্স আর। এখন আসলে যে রোটেশন ম্যাট্রিক্সের সাথে কিন্তু আমাদের আরেকটা ম্যাট্রিক্সের গুণফল ছিল, সেটা ছিল টি। সেই দুইটা গুণফলকে আমরা বলতেছিলাম একটা কম্পোজিট ম্যাট্রিক্স এম,
যেটা কি করে MWC VC মানে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট থেকে ভিউ কোঅর্ডিনেটে কনভার্ট করে দেয়। তো এখানে যদি আমরা দেখি যে এই মানগুলোকে আমরা একটু গুণ করি আর কি, এই দুইটাকে আর কি, এটা তো আমাদের আর এটা ছিল টি, এই দুইটাকে গুণ করলে দেখা যাচ্ছে যে ম্যাট্রিক্সটা রোটেশন অংশটা, আমরা আগেও বলছি রোটেশন অংশটাতে এরকম যদি অর্ডার হয়, ট্রান্সলেশনের পরে রোটেশন হয়, নরমালি রোটেশন অংশতে চেঞ্জ হয় না। তো সেই রোটেশন অংশটা যা আছে তাই থাকে, এখানে কিছু ভ্যালুজ চেঞ্জ হয়। তো সেই ভ্যালুজটা আসলে কি, এখানে ux মাইনাস এক্স জিরো, তারপরে কি ux মাইনাস ওয়াই জিরো। তাহলে আমরা যদি এদেরকে একটা ভেক্টর কল্পনা করি আর এবং এটাকে একটা ভেক্টর কল্পনা করি, ঠিক আছে, এই ভেক্টরটাকে যদি পি জিরো ভেক্টর ধরে নেই, ঠিক আছে, আর এটা তো ইনফ্যাক্ট ভেক্টরই, তাহলে এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট তার সাথে যেন মাইনাস এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো, তাহলে আমরা এটা সেটাকে লিখছি যে মাইনাস পি জিরো ডট ইউ, এইটা হচ্ছে আমরা একটা নাম দিলাম ডিএক্স। তাহলে সেই মানটা কিন্তু প্রথমে এখানে বসবে। তো এখানে বড় করে না লিখে আমরা এটাকে এইভাবে লিখছি অ্যাকচুয়ালি, যে ডিএক্স হবে এটা, এটা ডিওয়াই, এটা ডিজেড। এটা কিন্তু সেই প্রথমকার ট্রান্সলেশন ফ্যাক্টর না, বি রিমেম্বার, ঠিক আছে। এটা হচ্ছে এই ট্রান্সলেশন ফ্যাক্টর আর এখানকার যেই ভেক্টর, এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের নেগেটিভ। তাহলে এইভাবে মনে রাখলে এই ম্যাট্রিক্সটাও মনে রাখা খুব সহজ। যদি প্রবলেম আসে তাহলে আমরা উই ক্যান অ্যাপ্লাই কুইকলি আর কি, ঠিক আছে। যে একটা আমাদের এখন বলা হলো যে কোন একটা বিন্দু আছে, এবার আসো প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে ফাইন্ড দ্য ভিসিএস ভ্যালু ফর দ্য অবজেক্ট ট্রায়াঙ্গেল এত এত এত। ধরো যে এরকম একটা অবজেক্ট ট্রায়াঙ্গেল ডিফাইন করা আছে, ঠিক আছে, অবশ্যই এরা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমে ডিফাইন, ঠিক আছে, যে তার একটা বিন্দু হচ্ছে এ বিন্দু যার মান হচ্ছে 0 1 0, আর একটা বিন্দু 1 0 0, আর একটা বিন্দু সি হচ্ছে 0 0 1, অর্থাৎ তিনটা বিন্দু দিয়ে একটা ট্রায়াঙ্গেল ডিফাইন করা আছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমে। এখন তুমি এটাকে ছবি তুলবো আর কি, ফর এক্সাম্পল। তো ছবি তোলার জন্য তোমার ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেম গুলো তার জানা দরকার। তাহলে ক্যামেরাটা কোথায় আছে এটা তো আগে বলা থাকা লাগবে। তাহলে সে আমরা বলে দিলাম যে ক্যামেরাটা দ্যাট ইজ আই লোকেটেড এত পয়েন্টে, বা ক্যামেরাটা লোকেটেড এখানে, লুকিং এট দ্য পয়েন্ট 2 1 2, তার মানে সে এখানে বসে এদিকে তাকায় আছে, ঠিক আছে। আপ ভেক্টর হচ্ছে 0 1 0, ভেক্টরটা বলে দিলাম ওয়াই অ্যাক্সিস বরাবর, সো ইটস এ ভেক্টর, আমরা 0 1 0 এটা বললাম। তাহলে তাই যদি হয় তাহলে এই ভিউ কোঅর্ডিনেট সিস্টেমের মান বের করো এই 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 অবজেক্টের জন্য, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের ওয়ার্ল্ড কোঅর্ডিনেট থেকে ভিউ কোঅর্ডিনেটের যদি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা আমরা বানায় ফেলতে পারি, একটু আগে যেটা আমরা দেখলাম, এই এই ভ্যালুগুলো যদি বের করে ফেলতে পারি তাহলে আমাদের কাজ সিম্পল। তাহলে ফার্স্ট স্টেজে আমরা সেটা করব, কারণ এই ইনফরমেশন গুলো থেকে আমরা কি বলে, এই যে পি জিরো মাইনাস পি রেফারেন্স যদি আমরা করি তাহলে এন পাবো, ঠিক আছে। তো এটা নিউমারিক্যাল ভ্যালু গুলো দেখাচ্ছি, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এন এর মান আসতেছে 1 1 1, তাহলে এটাকে স্মল এন যদি করি তাহলে √3 দিয়ে ভাগ করা লাগবে, ঠিক আছে। আবার ভি ক্রস এন করি, সেটা নিজেরা করে দেখবা, এগুলো ভুল থাকতে পারে কিন্তু এটা জাস্ট উদাহরণ হিসাবে হয়তো দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে ভি ক্রস এন করলে সেটা হয়তো 1 0 1 আসছে, সেটাকে যদি আমরা ইউতে কনভার্ট করি তাহলে এটার মান দেখা যাচ্ছে √2 দিয়ে আবার ভাগ হবে, তাহলে এটা হচ্ছে সেই ইউ ভেক্টর। আবার ভি স্মল ভি, তার মানে এন ক্রস ইউ, এই দুইটাকে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে হয়তো এরকম একটা কিছু রেজাল্ট আসতেছে। তাহলে তাই যদি হয়, আর আর লাগবে আমাদের ডিএক্স, ডিএক্স হচ্ছিল কি মাইনাস পি জিরো ডট ইউ, তাহলে ইউ তো পেয়ে গেছে, এটা ভি পাইছি আর ইয়া পাইছি, আর পি জিরো তো সব জায়গায় আমরা বলছি পি জিরো তো দিয়ে দিছে, পি জিরো হচ্ছে কি আই পয়েন্টটা 3 2 3, তাহলে আই পয়েন্টের সাথে যদি এটাকে ডট প্রোডাক্ট করি তাহলে দেখা যাচ্ছে যে প্রথমটা জিরোই আসে, ঠিক আছে, কারণ কি এখানে 3 2 3, আর এখানে দেখা যাচ্ছে যে ডট প্রোডাক্ট আসলে জিরো আসলো কেন, 3 কত জন ছিল 3 2 3, ও আচ্ছা হ্যাঁ 3 2 3, এটা 2 0 তে 0 হয়ে যাচ্ছে, এটা মাইনাস আর এটা প্লাস, ফলে এটা 0 হচ্ছে, ঠিক আছে। সেকেন্ডটা হচ্ছে হয়তো 2 √6, পরেরটা হচ্ছে -8 √3, তাহলে সবগুলো মান পেয়ে গেলাম আমাদের। তাহলে আমরা যদি ম্যাট্রিক্সে বসাই দেই, ঠিক আছে, ও এটা তো করা হয় নাই, এখানে প্রবলেমটা কিন্তু ফাইনালি করা হয় না। তাহলে ম্যাট্রিক্সে যদি এই মান সবগুলো বসাই তাহলে আমরা কিন্তু পাবো কি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এখন তোমাকে কিন্তু ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করতে বলা হয় না আগের মতন, আগের ইয়া তোমাকে বলা হয়েছে যে ট্রান্সফর্ম এই পয়েন্টটাকে এক্স্যাক্টলি ট্রান্সফর্ম করো। তাহলে এখন তোমাকে কি করতে হবে যে এর সাথে আমরা আবার কি করতে হবে, সেই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে গুণ করতে হবে, এম ডব্লিউ সি ভি সি,
ঠিক আছে, গুণ এ, তাহলে পাবো আমরা কি এ প্রাইম, তার ট্রান্সফর্মড অবস্থা। তো বি রিমেম্বার, তোমাকে যেটা চাওয়া হয়েছে যে তোমার এ প্রাইম বের করে দিতে হবে, তাহলে তুমি এটা বের করছো আলটিমেটলি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, অর্থাৎ এই সবগুলো মান যদি আমরা এখানে বসাই, এখানে এই ম্যাট্রিক্সে বসাই, সেটা আমাদেরকে কি দিবে, যে একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিবে, যেটা দিয়ে তুমি যে কোনো এবার ওয়ার্ল্ড পয়েন্টকে মাল্টিপ্লাই করলে তার করেসপন্ডিং কি ভিউ কোঅর্ডিনেট পয়েন্ট পাবা। কিন্তু সেটা তো আসলে ইয়ে না, তোমার করেসপন্ডিং ভ্যালুগুলো এখানে দিচ্ছে না, এটাকে অ্যাপ্লাই করতে হবে কারোর উপরে, ঠিক আছে। সো এই জিনিসটাই খেয়াল রাখবা সব সময়। তাহলে এখানে যদি একটা বিন্দু থাকে তাহলে একবার গুণ করা লাগবে, যদি তিনটা থাকে তাহলে তিনবার গুণ করা লাগবে, তাহলে আমরা এ প্রাইম বি প্রাইম সি প্রাইম সবগুলো পাবো, ঠিক আছে। তো সেটা নিজেরা এগুলো এরকম জিনিস প্র্যাকটিস করবো আর কি। এখানে যদিও আমি এটা সামনে কি বলে তোমাদের প্রিভিয়াস ছাত্রদেরকে এরকম অ্যাসাইনমেন্ট দিছিলাম, আমি এখন অফিসিয়ালি অ্যাসাইনমেন্ট বলতেছি না, এটাকে নিজেরা প্র্যাকটিস করবো আর কি। যে ধরো যে এরকম একটা পয়েন্ট, ফাইন্ড দ্য ভিসিএস ভ্যালু ফর দ্য পয়েন্ট এত, এটা যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম, তার জন্য ভিসিএস ভ্যালু কত হবে যদি আই এত হয়, এবং ওই যে লাস্ট 3 ডিজিট অফ ইউর রোল, মানে এটা নিজেরা প্র্যাকটিস করবা, করলে করবো না করলে না করবা, সেটা আমার কিছু যায় আসে না, বিকজ এটা ইট ওয়াজ অ্যান অ্যাসাইনমেন্ট ওয়ান্স আপন এ টাইম, সেটা সেক্ষেত্রে রোল দেওয়া ছিল আর কি। এটা লুক এট পয়েন্ট, এটা আপডেট। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ 3D ভিউইং। এখান থেকে কোনো প্রশ্ন থাকলে দ্রুত করতে পারো, আদারওয়াইজ আই উইল গো কি বলে সামথিং এলস ফর। শুনতেছো নাকি? আমার ছাত্ররা তো আছে আদৌ? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, শুনতেছো। আচ্ছা, যদি পরেও প্রশ্ন তৈরি হয় করতে পারো, অসুবিধা নাই, তাহলে আমরা ইনফ্যাক্ট পরের অংশটা আবার শুরু করি আর কি, ঠিক আছে। এই ফাঁকে যদি প্রশ্ন তৈরি হয় করি, অসুবিধা নাই। এটা এটা কোথায় আছে, এটা গেল কই, কি হয় আমি এত কিছু বুঝাবে না কেন, এটা কই না, এটা তো না, এটাকে বন্ধ করব, এটা বন্ধ হচ্ছে না কেন, বন্ধ করে গেল। ওকে, তাহলে এবার আমরা যেটা পড়বো অ্যাকচুয়ালি, যে 3D ভিউইং থেকে আমরা প্রজেক্ট করব। ওই যেটা আমরা গত ইয়েতেও দেখাইছিলাম, মানে গত আজকের ক্লাসের শুরুতে আমি আর বলি নাই, 3D ভিউইং এর যে পাইপলাইন দেখাইছিলাম, যে এখানে মডেলিং ট্রান্সফরমেশন আমরা শেষ করছি, আর এখন যেটা বললাম যে ভিউইং ট্রান্সফরমেশন পড়ে ফেলছি কিন্তু। তাহলে এখানে সেটাই দেখো, যে ভিউইং ট্রান্সফরমেশন করতে হলে আমাদের এই তিনটা জিনিস অ্যাটলিস্ট জানা থাকা লাগবে: আই পয়েন্ট, লুকেট পয়েন্ট, আর হেড আপ ভেক্টর। এর পরের স্টেজে নরমালি আমরা প্রজেকশন করে থাকি, প্রজেকশন যেটা আমরা এখন করতে যাচ্ছি, ঠিক আছে, এটাকে প্রজেক্টিভ ট্রান্সফরমেশনও বলা হয়। তো আমরা প্রজেক্টিভ ট্রান্সফরমেশন করতে যে আমরা আজকের ক্লাসে আসলে বেসিক প্রজেক্টিভ ট্রান্সফরমেশন আসলে ম্যাথমেটিক্সটা পড়বো না, সিম্পল ডেফিনেশনস গুলো শেষ করব আইডিয়া ওয়াইজ, ঠিক আছে। তাহলে আসো, প্রজেকশন কি। প্রথমে প্রজেকশন যদি সিম্পলি বলি, এখানে তো টেক্সট আকারে লেখা আছে, আমি শুধু বলি যে যে কোনো কিছুকে যদি ডিফাইন করা হয়, সে ডিফাইন্ড আছে n ডাইমেনশন আকারে, ঠিক আছে। তাকে যদি তার থেকে কোনোভাবে তুমি তার থেকে কম ডাইমেনশনে রিপ্রেজেন্ট করো, তাহলে সেই কম ডাইমেনশনাল ভ্যালুটাকে বলা হয় ওই সেই আপার ডাইমেনশনাল ভ্যালুটার প্রজেকশন, ঠিক আছে। সেটাই হচ্ছে সহজ ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আর কি। এখানে যে projections are transformed the points in a coordinate system of dimension n into points in a coordinate system of dimension less than n. আমরা এখানে যেটাতে ট্রিট করতে চাই সেটা হচ্ছে যে আমাদের পয়েন্টস গুলো অরিজিনালি 3D তে ডিফাইন করব প্রথমে, তারপরে এটাকে 2D তে নামায় ফেলতে চাই, যেটা বাস্তব জগতের সাথে মিল রেখে আর কি। আমাদের বাস্তব জগৎ 3D, এটাকে আমরা যখন ছবি বানাই তখন 2D বানাই ফেলি, ছবিতে 2D এর মতন দেখা যায়। এখন আসলে যে সেই প্রজেকশন আমরা আমাদের স্টাডিটা এর মধ্যে লিমিট রাখবো আর কি। এবং শুধু তার মধ্যে লিমিট রাখবো না, আমাদের যে প্রজেক্টিভ প্লেন, এখানে নরমালি প্রজেকশন যেটা তৈরি হয়, এবার সহজ ভাষায় যদি বলি, প্রজেকশন মানে হচ্ছে কাইন্ড অফ ইউ ক্যান থিঙ্ক অফ অ্যাজ এ শ্যাডো, সিম্পল ভিউটা আপাতত মনে করো, ঠিক আছে। শ্যাডো ইজ ওয়ান কাইন্ড অফ প্রজেকশন অফ এন অবজেক্ট, ঠিক আছে।
এখন শ্যাডো যদি চিন্তা করো, শ্যাডো আমরা তোমার একটা শ্যাডো নিতে পারি আমরা, একদিকে লাইট পড়তেছে, তুমি একটা অবজেক্ট, এটা শ্যাডো। শ্যাডোটা তৈরি হইতেছে কোথায়? কোনো একটা সারফেসের উপরে কিন্তু শ্যাডোটা তৈরি হয়, ঠিক আছে? তাহলে সেই সারফেসটা ক্যান বি প্লানার অর্থাৎ প্লেন, অথবা ক্যান বি এনি আদার ফর্ম অফ কার্ভ সারফেস, অর্থাৎ একটা সমতলের উপরে শ্যাডো নিতে পারি, অথবা একটা অসমতল বা কোনো বক্র সারফেসের উপরেও নিতে পারি। কিন্তু তো আমাদের স্টাডিটা এখানেও আবার আমরা আরো লিমিট করব যে স্ট্রেট যেটা প্লেন, ঠিক আছে, তার উপরে স্টাডিটা লিমিট রাখবো, কারণ বক্র তলের উপর স্টাডি আরো কমপ্লেক্স হবে। তো কেন স্ট্রেট, এবার পয়লা প্রশ্ন হচ্ছে কমপ্লেক্সে যাব না কেন, আগে সহজটাতে থাকবো কেন? আসলে সহজটাতে থাকবো, আমাদের বাস্তব যেই সমস্ত ক্যামেরা নিয়ে আমরা ডিল করি, ক্যামেরার মধ্যে ফিল্ম থাকে, বা আজকাল ডিজিটাল ক্যামেরাতে সেন্সর থাকে, তো সেন্সরের যে অ্যারেঞ্জমেন্ট সেটা নরমালি কি একটা প্লেনের মতন করে, বা ফিল্মও আগে কি যেটা ছিল সেটা একটা কি প্লানার সারফেস থাকতো। ফলে আমাদের এত কঠিনে আমরা যাব না আর কি, অত ডিটেলে। দরকার হলে ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করা যাবে, কিন্তু সেটা দরকার আমাদের আপাতত নাই, বা ইউজিতে অন্তত দরকার নাই, ঠিক আছে? সো আমাদের স্টাডিটা লিমিটেড টু সেটা হচ্ছে প্লেনার প্রজেকশন। এখন আসলে যে এই প্লেনার প্রজেকশন করতে গিয়ে আমরা আসলে কিভাবে প্রজেকশন করি, ঠিক আছে? তাহলে প্রজেকশন যেটা করি যে সেখানে ডিফাইন করার জন্য আমাদের কিছু টার্মস দরকার হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে একটা টার্ম, সেটাকে বলছি আমরা সেন্টার অফ প্রজেকশন, যে প্রজেকশনের সেন্টার কোথায়, কাইন্ড অফ, ঠিক আছে? এটাকে একটু আগে আমি বলছিলাম যে ক্যামেরার কোঅর্ডিনেট সিস্টেমের সাথে যদি চিন্তা করো, এটা অ্যাকচুয়ালি ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনটা হয় সেন্টার অফ প্রজেকশন। আমি সেই ছবি তো অন্য স্লাইডে আমি সেখানে লিখছিলাম সিওপি, যেটা ছিল হ্যাঁ সিওপি লেখা ছিল, ঠিক আছে? যে ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনটা হয় নরমালি সেন্টার অফ প্রজেকশন। এখন আসলে যে আমরা যখন প্রজেকশন নেই, বা সেটা কিভাবে নিব, তাহলে বা কার উপরে নিব, তাহলে আমরা বলছি একটা প্লেন লাগবে যার উপরে আমরা প্রজেকশন নিব, ঠিক আছে? তাহলে এখানে আমরা ধরে নিলাম যে একটা প্লেন, যেই প্লেনটার উপর প্রজেকশন নিতে চাই সেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি প্রজেকশন প্লেন, ঠিক আছে? এখন তোমার কাছে হয়তো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা এরকম একটা হয়তো সিম্পল একটা রেখা, একটা 3D রেখা, কিন্তু বি রিমেম্বার এটা কিন্তু 3D তে আছে, কিন্তু প্লেনটা 2D। এখন তুমি এইটার একটা ছায়া বা শেডো নিতে চাও এই প্লেনটার উপরে। এটারে অনেক সময় এর মধ্যে দিয়ে বলে নেই যে প্রজেকশন প্লেনকে আরেকটা নামও বলা হয়, এটাকে ভিউ প্লেনও বলা হয়, ঠিক আছে? এখন আসলে যে এইটার ছায়া এখানে নিতে চাই, ছায়াটা কিভাবে নিব? তাহলে এখন বাস্তবে যদি ছায়া নিতাম আসলে কি হইতো? তাহলে এটার একটা যদি ধরে নিই এবার উল্টাটা, যে এটা ধরো যে লাইট, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? আর ধরো যে এই পাশে তোমার প্লেনটা আছে, তাহলে ছায়াটা কিভাবে তৈরি হইতো? তাহলে লাইট তোমার যেটুকু না যাইতে পারতো সেটাই তো ছায়া হইতো। তার মানে লাইট না যাইতে পারতো কি, সোজা লাইন টানলে যেটা হইতো, যে এদিক থেকে তোমার মধ্যে আলো পড়তেছে, তারপরে এই এদিকে আর যাইতে পারে না, তারপরে এই অংশ থেকে একটুকে গিয়া এদিক থেকে একটুকে গিয়া এইটা তখন তোমার শেডও তৈরি হইতো ওই লাইনটার, তাই না? তাহলে এখানে আমরা এটাকে চিন্তা করতেছি যে আমাদের এইবার সারফেসটা ওইখানেও হইতে পারে বা পিছনেও হতে পারে, ডাজন্ট ম্যাটার, সামনে পিছনে যেখানে খুশি হইতে পারে। কিন্তু বস্তু জগতে শ্যাডো তৈরি করতে গেলে কি হয়, লাইট এবং অবজেক্টের পিছনে থাকা লাগে সারফেস, কারণ লাইট এবং অবজেক্টের সামনে শ্যাডো তৈরি করা সম্ভব না বাস্তবিক অর্থে। কিন্তু এখানে যেহেতু এটা সফট বা ভার্চুয়াল অবজেক্ট, আমাদের যদি বলি যে সেই শ্যাডোটা আমরা যেখানে খুশি বানাইতে পারি আর কি। তো সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমরা এটাকে আবার একটু ক্লিন করি, পয়েন্টার অপশনস। তো আমরা এখানে ধরে নিলাম যে এটা হচ্ছে সেই অবজেক্ট, এটা হচ্ছে সেন্টার অফ প্রজেকশন, আর প্লেনটা এখানে। এখন এই অবজেক্টের প্রতিটা বিন্দু থেকে সেন্টার অফ প্রজেকশন যদি লাইনটা নিই, সেই লাইনটা অ্যাজ ইফ সেই লাইট রে আর কি, সেই লাইনগুলো যেখানে অবজেক্ট এই সরি প্রজেকশন প্লেনকে কাট করবে, ঠিক আছে? ধরলাম যে এটা এ বিন্দু থেকে সেন্টার অফ প্রজেকশন পর্যন্ত লাইন টানছি, তাহলে এইটা প্রজেকশন প্লেনকে কাট করতেছে, এটা এই বিন্দুতে, এটার নাম হবে তাহলে এটার এ এর প্রজেকশন। এটাই হচ্ছে এ বিন্দুর প্রজেকশন, দ্যাট ইজ এটাকে নাম দিলাম এ প্রাইম। এরকম প্রত্যেকটা বিন্দুকে যেখানে কাট করবে সেটা হবে তার করেসপন্ডিং প্রজেক্টিভ পয়েন্ট। তাহলে এই অবজেক্টটা এখন যেহেতু এটা সফটওয়্যার, এর জন্য কিন্তু এটা পারলাম, যেহেতু আমরা লাইন টানতেছি, এটা সামনে হোক পিছনে হোক, তাহলে লাইন পিছনে যাবে, লাইন সামনে হবে। এখন আসলে এই লাইনগুলোকে কি বলা হয়? লাইনগুলোকে বলা হয় প্রজেক্টর। তাহলে এখানে এই টার্মগুলো আমাদের কি টার্ম মনে রাখা লাগবে, যে এখানে তাহলে সেন্টার অফ প্রজেকশন আছে, প্রজেক্টর আছে, প্রজেকশন প্লেন আছে, এবং প্রজেক্টর এবং প্রজেকশন প্লেন যেখানে কাট করে সেটাই হচ্ছে এক একটা কি বলে প্রজেকশন অফ দা অরিজিনাল পয়েন্ট।
এখন সব কিছু আমরা এটাকে ক্লাসিফিকেশন পড়বো, ঠিক আছে, এই কি টার্মস এর বেসিসে আর কি। আবার নরমালি আমাদের প্রজেকশন, ধরো যে এই যে শ্যাডো নেই আমরা, তাই না, যে শ্যাডো, ধরো যে তোমাকে দেখো যে সানলাইট যদি মনে করো লাইট সোর্স, তোমার শ্যাডো তৈরি হয় দিনের বেলায়, দুপুরের সময় একরকম শ্যাডো তৈরি হয়, তোমার সাইজের থেকে ছোট হইতে পারে শ্যাডো। আবার বিকাল বেলা তোমার শ্যাডো যদি দেখো সূর্য হেলে যায় তখন শ্যাডো অনেক বড় হয়, তাই না, তোমার সাইজের থেকে বড় হয়ে যায়। তাহলে এটি কেন হয়, তাহলে এখানে ইস্যুসটা কি, ঠিক আছে। তাহলে সেই জিনিসগুলোকে আমরা যদি ম্যাথমেটিক্যালি করি আর কি, ট্রিট করি আর কি, তো সেই জিনিসগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদের ম্যাথমেটিক্স কাজ করে। তো সেখানে আমাদের প্রজেকশনকে আমরা বলতে পারি দুই রকম প্রজেকশন হতে পারে, একটা আসলে হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন, আর একটা হচ্ছে প্যারালাল প্রজেকশন। প্রথম আন্ডারস্ট্যান্ডিং যে আমরা পড়তেছি, কিন্তু আবারও বলে রাখি যে প্লেনার জিওমেট্রিক প্রজেকশন। তাহলে এখন আসলে পার্সপেক্টিভ, প্যারালাল, এগুলো আমরা আসলে ডিফাইন করছি অন দা বেসিস অফ হোয়াট, এটাকে ডিফাইন করতেছি যে অন দা বেসিস অফ দা পজিশনিং অফ সেন্টার অফ প্রজেকশন, ঠিক আছে। সেন্টার অফ প্রজেকশনটা কোথায় অবস্থিত তার উপরে নির্ভর করতেছে। সেন্টার অফ প্রজেকশনটা যদি ফাইনাইট দূরত্বে হয়, তাহলে আমাদের যে প্রজেকশনটা তৈরি হয় সেটাকে বলছি আমরা পার্সপেক্টিভ প্রজেকশন। আর যদি সেন্টার অফ প্রজেকশনটা অসীম দূরে হয়, ইনফাইনাইট দূরে হয়, তাহলে যে প্রজেকশনটা তৈরি হয় সেটাকে বলছি প্যারালাল প্রজেকশন। এটা হলো প্রথম কথা। এখন আসলে যে কেন এটাকে প্যারালাল বলতেছি, তাহলে কারণ যেহেতু অসীম দূরত্বে, তাহলে যেই প্রজেক্টর গুলো, ঠিক আছে, প্রত্যেকটা বিন্দু থেকে যে প্রজেক্টর টানবো, তাহলে প্রজেক্টর গুলো অ্যাজ ইফ উই ক্যান থিঙ্ক যে তারা আসলে প্যারালাল, ঠিক আছে না। এখন এখানে তাহলে সমস্যা হয়ে গেল যে অসীম দূরত্ব, তো আমরা এখন সেন্টার অফ প্রজেকশন তো ওয়াজ এ পয়েন্ট, এটা কিন্তু নাম বলতেছি, নাম থেকে বলছে সেন্টার অফ প্রজেকশন, যেটা একটা প্রজেকশনের সেন্টার, তার মানে ইট ইজ এ পয়েন্ট, এটা ফাইনাইট দূরত্বে ডিফাইন করা যাচ্ছে। কিন্তু যখন বলতেছি ইনফাইনাইট দূরত্বে এটা লোকেটেড, তাহলে ইনফাইনাইট দূরত্বে কোথায় লোকেটেড, উই ক্যানট ডিফাইন ইট, ইনফাইনাইট দূরত্বে লোকেশন আবার বলতে পারি না। তাহলে তখন ইনফাইনাইট দূরত্ব লোকেশন যেহেতু বলতে পারি না, তাহলে আমরা হাউ ক্যান উই ড্র দা প্রজেক্টরস, প্রজেক্টরস গুলি আমরা আঁকবো কিভাবে। তাহলে প্রজেক্টর গুলি আঁকতে গেলে তখন আমাদের, যেহেতু আবার বলতেছি যে প্রজেক্টর শুড বি প্যারালাল, তাহলে আসলে তখন আমাদের পজিশন না দিয়ে রেদার আমাদের তখন দরকার হয় ডিরেকশন অফ প্রজেকশন। তার মানে এবার উল্টা ভাবে বললে যে প্যারালাল প্রজেকশন যখন আমরা ডিফাইন করি, তখন আমরা সেন্টার প্রজেকশন ডিফাইন করি না, রাদার উই ডিফাইন এ ডিরেকশন ভেক্টর, যে এই বরাবর সেন্টার প্রজেকশনটা লোকেটেড আর কি, অসীম দূরত্বে লোকেটেড, বাট এই দিকটা তখন ইম্পর্টেন্ট হয়ে যায়। তাহলে যেহেতু এটা দিকটা বলতে পারি, তাহলে আমরা প্রজেক্টর গুলো তখন আঁকতে পারবো, কারণ আমাদের বলে দিচ্ছে এই বরাবর, তাহলে প্যারালাল কতগুলো প্রজেক্টর আঁকবো এই বরাবর, তাহলেই তো হয়ে গেল। তাহলে তখন আমাদের ডিরেকশন অফ প্রজেকশন দরকার, ঠিক আছে। এটা গেল তাহলে প্রথম ক্যাটাগরি। এবার আসলে পার্সপেক্টিভ প্রজেকশন যেটা আমরা বলতেছি, এর কিছু যদি বৈশিষ্ট্য করি, এটা ভিজুয়াল এফেক্টিভ সিমিলার টু দ্য হিউম্যান ভিজুয়াল সিস্টেম। অর্থাৎ যে হিউম্যান ভিজুয়াল সিস্টেমে কি হয়, যে একটা বৈশিষ্ট্য হয় যেটাকে নাম বলা হয় পার্সপেক্টিভ ফোরশর্টেনিং। মানে কি, যে অবজেক্টস ক্লোজার টু দ্য ভিউয়ার অ্যাপিয়ার্স বিগার, মানে যেটা বা দূরের অবজেক্ট ছোট দেখা যায়, কাছের অবজেক্ট বড় দেখা যায়, ঠিক আছে, এটা আমরা নরমালি ফিল করি, তাই না। তাহলে এই ধরনের প্রজেকশনে, যেটা পার্সপেক্টিভ প্রজেকশন বলতেছি, যখন সেন্টার অফ প্রজেকশন ফাইনাইট দূরত্বে হয়, তখন যেটা কি হয়, যে এখানে যদি এটা হয়, এখানে ধরো যে সেম সাইজের এই একটা অবজেক্ট এখান থেকে এখানে আসছে, ঠিক আছে, এটাকে একটু করি, এটাকে কোথায় আমার স্ক্রিন পয়েন্টার, ধরো যে এই সেম রেখাটা সমান একটা রেখা আছে, একটু দূরে আছে, কিন্তু এখন যদি আমরা প্রজেক্টর থেকে লাইনটা নিই, তাহলে এটা কি হবে, এটা দেখা যাবে যে এই দিক দিয়ে হয়তো আসছে, ঠিক আছে, এটা একটু ভিতর দিয়ে আসছে, তাহলে কি হবে, যে এইটার ইয়াটা কি হবে তখন, আগেরটার তুলনায় কিন্তু সাইজে একটু ছোট হবে, ওই একই প্লেনে কিন্তু সাইজে কি হবে, একটু ছোট হচ্ছে, যেহেতু এটা দূরে, ঠিক আছে। তাহলে এখানে এসে প্রজেক্টর গুলো যেহেতু ওইখান থেকে কাট করতেছে, ওই পর্যন্ত লাইনগুলোকে আমরা কানেক্ট করতেছি, এবং এখানে কাটিং পয়েন্ট দেখা যাচ্ছে, হিসাব করলে এইটা দেখা যাচ্ছে যে এরকম ছোট একটা জায়গায় তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে পার্সপেক্টিভ প্রজেকশনে এই ইয়াটা তৈরি হয়, পার্সপেক্টিভ ফোরশর্টেনিং তৈরি হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কি, যে প্যারালাল লাইনস ডোন্ট নিড টু ইন জেনারেল ডু নট ইন জেনারেল প্রজেক্ট টু প্যারালাল লাইনস। প্যারালাল লাইন সবসময় প্যারালালি প্রজেক্ট হয় না, ঠিক আছে।
যেটা তুমি আমরা দেখি কি রেল লাইনে যদি দাঁড়াই আমরা জানি যে রেল লাইন দুইটা পাথ প্যারালালি সামনে গেছে, কিন্তু আমরা তাকাইলে সামনে একসময় উই ফিল দ্যাট যে তারা এক জায়গায় চলে আসতেছে। তো এইটাকে বলা হয় ভ্যানিশিং পয়েন্ট, যে একটা ভ্যানিশিং পয়েন্ট থাকে পার্সপেক্টিভ প্রজেকশনে, কমপক্ষে একটা, ক্যান বি মোর দেন ওয়ান। ঠিক আছে। Angles only remain intact for faces parallel to the projection plane, অর্থাৎ এই যে তুমি যে প্রজেকশন প্লেন বা ভিউ প্লেন যেটা ডিফাইন করছি, সেই সমস্ত প্লেনের যে কি বলে প্লেন যারা এর প্যারালাল, তাদের মধ্যেকার অ্যাঙ্গেল গুলো ইনটেক্ট থাকে, আদারওয়াইজ অ্যাঙ্গেলও ইনটেক্ট থাকে না। ঠিক আছে। আর যেটা প্যারালাল প্রজেকশন সেটা লেস রিয়েলিস্টিক ভিউ বিকজ নো ফোরশর্টেনিং। প্যারালাল প্রজেকশনে যেহেতু সমস্ত রেখাগুলো প্যারালালি ড্র করা হয়, যেটা একটু আগে এখানে দিলাম যে এখান থেকে ওইটা যেরকম যেই রকম আসবে এটাও সেই একই প্যারালালি আসবে, ফলে এখানে এটারে তো বা এই যে এখানে যেটা আঁকা আছে এটাকে যদি একটু দূরে আঁকি, ও দূরে অন্য কোথাও আঁকি, ঠিক আছে, তাহলে এটাও যেহেতু একই প্যারালালি ড্র করব, সেম সাইজের এটাকে যদি বড় করি আমরা প্লেনটাকে, তাহলে এরা দেখা যাবে যে একই লেন্থে কাট করতেছে। ঠিক আছে। ফলে এটা কি হবে যে এটা কি বলে ফোরশর্টেনিং থাকবে না। ফলে এখানে তোমার কাছে অনেক সময় এটাকে যদি ছবি আকারে দেখানো হয় তোমার কাছে লেস রিয়েলিস্টিক মনে হবে। However, parallel lines remain parallels. Angles only remain intact for এটা আগের মতনই faces parallel to the projection plane, শুধু সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল গুলো প্রিজার্ভ করে। তো এখানে পার্সপেক্টিভ অ্যানোমালিজ আছে, আমি সেই অ্যানোমালিটা একটু পরে ফেরত আসতেছি। এটার আরো কিছু আমি আমি দরকার মতন বলে নেই। ঠিক আছে। প্রজেকশন আজকে কয়টা বাজে? আমাদের তো অ্যাটলিস্ট ডেফিনেশনস গুলো শেষ করা দরকার আর কি। পার্সপেক্টিভ প্রজেকশনের এবার টাইপ। পার্সপেক্টিভ প্রজেকশনের টাইপ, প্রথমে বলছিলাম প্রজেকশনের টাইপ, এবার পার্সপেক্টিভ প্রজেকশনের টাইপ। পার্সপেক্টিভ প্রজেকশনের টাইপ হচ্ছে তিন প্রকার, আমি ছবি দিয়ে দেখাবো। বেসিস অন দা বেসিস অফ ভ্যানিশিং পয়েন্ট, এই যে একটু আগে বললাম যে ভ্যানিশিং পয়েন্ট তৈরি হয়। ঠিক আছে। তো নরমালি পার্সপেক্টিভ প্রজেকশনে 1 পয়েন্ট ভ্যানিশিং তৈরি হতে পারে, 2 পয়েন্ট অথবা 3 পয়েন্ট সর্বোচ্চ, যেহেতু আমরা 3D নিয়ে ডিল করছি আর কি। ঠিক আছে। সেটা আসলে কি আমি এটান থেকেও দেখাবো না, আমি একটা ছবি দেখাই। এই যে এটা রেল লাইন। ঠিক আছে। এটা রেল লাইনে তুমি দাঁড়ায় আছো, তার মানে কি বলা যায় যে তোমার যদি ক্যামেরা দিয়ে চিন্তা করো যে ক্যামেরা দিয়ে দিকে তাকায় আছে, তোমার লাইনগুলো ওইদিকে, আর ক্যামেরার লাইনের সাথে লম্ব অবস্থায় আছে লাইনটা, সরি ক্যামেরার প্রজেকশন প্লেনের সাথে বলতেছে কি ক্যামেরা তোমার যে ফিল্মের সাথে, ফিল্ম তো তোমার এইভাবে আছে হয়তো তুমি যেহেতু ছবি তুলতেছো, আর লাইনটা আছে কি সোজা ওইদিকে। তার মানে ইউ ক্যান থিঙ্ক যে ভিউ প্লেন বা ফিল্মের উপরে লম্ব আছে এই লাইনগুলো। তাহলে যদি এরকম হয় যে ভিউ প্লেনের উপর লম্ব যে লাইন, সেই লাইনগুলোই আসলে এরকম সিচুয়েশন তৈরি হইতেছে। এটা কিন্তু একটা হরাইজন, এই লাইনটা কিন্তু এরকম ভেনিশিং হয় নাই, এইরকম এই লাইনগুলো ভেনিশিং হয়েছে গিয়ে একসাথে। ঠিক আছে। তাহলে এখানে ম্যাথমেটিক্যালি সেটা বলা হয়েছে যে ইফ এ সেট অফ লাইনস আর প্যারালাল টু দ্য কি দ্য থ্রি অ্যাক্সিস, the vanishing point is called the কি an axis vanishing points. ঠিক আছে। there are at most 3 such points. তার মানে ওই যে প্যারালাল হইতে পারে যে কোনো না কোনো অ্যাক্সিসের সাথে যদি প্যারালাল হয় এবং তোমার সেই অ্যাক্সিস কে কাট করে তোমার ভিউ প্লেন গুলো হয়, সেক্ষেত্রে ওই প্যারালাল লাইনগুলো ওই ভিউ প্লেনের উপরে মনে হবে যেন একসাথে গিয়ে মিট করতেছে। ঠিক আছে। সেই মিটিং পয়েন্টটাকে বলা হয় ভ্যানিশিং পয়েন্ট, এবং সেটা সর্বোচ্চ 3 রকম হতে পারে, 1 পয়েন্ট, 2 পয়েন্ট এবং 3 পয়েন্ট। সো এই তার বেসিসেই পার্সপেক্টিভকে 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট পার্সপেক্টিভ বলা হয়। এবং এখানে সেই ছবিটা দেখানো হয়েছে যে কখন কখন এই সিচুয়েশনটা তৈরি হতে পারে, যে তুমি যে এটা দেখাইলাম যে যদি এরকম হয় যে তোমার ভিউ প্লেন শুধুমাত্র একটা প্রিন্সিপাল এক্সিসকে লম্বভাবে কাট করে। ঠিক আছে। অথবা উল্টা ভাবে বললে যে কোনো একটা প্রিন্সিপাল এক্সিস ভিউ প্লেনের উপরে লম্ব। ঠিক আছে। আর এটা তাহলে একটা ভ্যানিশিং পয়েন্ট তৈরি করবে। আর যদি এরকম হয় যে তোমার ভিউ প্লেনটা দুইটা প্রিন্সিপাল এক্সিসকে কাট করে, ঠিক আছে, আরেকটাকে করে না, দ্যাট ইজ থার্ড এক্সিসটা এটার সাথে প্যারালাল অবস্থানে থাকে, সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু এরা লম্ব এটা বলতেছি না, এরা কিন্তু লম্ব না, রেদার বলতে হচ্ছে যে এই ভিউ প্লেনটা এটার সাথে প্যারালাল। ঠিক আছে। সেক্ষেত্রে এই যে লাইনগুলো এদের প্যারালাল যদি কোনো লাইন থাকে, তারা এর উপরে ভ্যানিশিং অবস্থান তৈরি করবে, এবং সেক্ষেত্রে দুইটা ভ্যানিশিং পয়েন্ট তৈরি হবে। আর যদি ভিউ প্লেনটা এমন একটা অবস্থানে থাকে যে
তিনটা প্রিন্সিপাল এক্সিসই সে কোনো না কোনো ভাবে কাট করে, অর্থাৎ কেউ তার উপরে প্যারালালও না লম্বও না, এমন অবস্থানে থাকে, তাহলে তিনটা ভ্যানিশিং পয়েন্ট তৈরি হবে। তো এটাকে আমি একটু বাস্তব ছবি দেখাই, তাহলে হয়তো 2Dটা অন্তত 2 পয়েন্ট এটা পাওয়া যায় আর কি সহজে। এটা একটা ছবি দেখতেছো তোমরা, এখানে কি কোনো ভ্যানিশিং পয়েন্ট দেখা যাইতেছে? কেউ কি শুনে? ভ্যানিশিং পয়েন্ট দেখা যাইতেছে না? তোমার কাছে কি মনে হয় যে এই ঘরটা যে বানাইছে, যে যে আর্কিটেক্ট, সে এদিকে বড় বানাইছে আর এদিকে ছোট বানাইছে? মানে এই জায়গাটা বড় আর এই জায়গাটা ছোট দেখতেছি না নাকি? জি স্যার। আর এটা কি আমি মনে করতেছি না যে এটা এই বিল্ডিং এর একদিকের ফেস আর এটা বিল্ডিং এর আরেক দিকের ফেস? তার মানে আমি বিল্ডিংটাকে কর্নার থেকে দাঁড়ায়া ছবি তুলছি, তার মানে আমি যদি এখানে একটা ভার্চুয়াল চিন্তা করি, মানে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম বা ক্যামেরা কোঅর্ডিনেট সিস্টেম যেটাই চিন্তা করি, সেটা আসলে কি করতেছে যে অ্যাজ ইফ এখানে দুইটা প্লেনকে আমি একসাথে দেখতে পাইতেছি, এই অবজেক্টের প্রিন্সিপাল দুইটা প্লেনকে একসাথে দেখতে পাইতেছি, ঠিক আছে? এবং সেটা দেখতে পাওয়ার কারণে যেহেতু পার্সপেক্টিভ যত দূরে যাইতেছে সেটাকে তত ছোট দেখা যাইতেছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি ভ্যানিশিং পয়েন্ট তোমার ছবিতে আসে নাই, কিন্তু এটা যদি অনেক বড় হইতো তাহলে হয়তো মনে হইতো কি যে এটা এখানে এসে বিন্দুতে পরিণত হয়ে যাইতো, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট, এটা বাস্তবে হচ্ছে, তুমি দেখো নাই, এতদিন খেয়াল করো নাই, তাহলে এটা পার্সপেক্টিভ প্রজেকশনে এটা তৈরি হয়, ঠিক আছে? এবং এই অবজেক্টটাকে যদি আমরা কি বলে, ধরো যে আমার কাছে ছবি নাই, হয়তো ছোট অবজেক্ট দিয়ে দেখাইলে বোঝা যায় না আর কি। ধরো যে তুমি একটা রুবিক্স কিউব নিলা, রুবিক্স কিউবকে এমন ভাবে ছবি তুললা তিনটা ফেস দেখা যায় এট এ টাইম, ঠিক আছে? যদি তুমি সেটা ছবি তোলো, ঠিক আছে, এবং সেই রুবিক্স কিউবটা অনেক বড় হয়, ছোট রুবিক্স কিউবে এই ইফেক্টটা বুঝবা না আর কি, সেটা বলতেছি। তাহলে সেটা কি হবে যে তুমি তিনটা তল যেহেতু এট এ টাইম দেখতে পাইতেছো, এমন একটা ছবি তুলছো, তখন আসলে দেখা যাবে কি যে তোমার কাছে যেই কর্নারটা কাছের কর্নার, সেই কর্নার থেকে দূরবর্তী কর্নার গুলো যদি যাইতে থাকো, সেটা আসলে প্রত্যেক সাইডেই আস্তে আস্তে এরা প্যারালাল আর থাকবে না, এরা ছোট হবে, কিন্তু তুমি জানো যে এটা একটা রুবিক্স কিউব বা এটা একটা কিউব, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে যে তিনটা তল দেখা যায় এট এ টাইম কোন একটা 3D অবজেক্টের, সেটা যদি এমন ছবি তোলো, সেই অবজেক্টটা যদি ভেরি লার্জ হয়, দেন ইউ উইল ফিল দা ভ্যানিশিং পয়েন্টস ইজ দেয়ার, যে তিনটা প্লেনই তখন মনে হবে কোথাও গিয়া is meeting somewhere. So that is the 3-point perspective আর কি অ্যাকচুয়ালি। না আজকে তো শেষ করা যাবে না, তাহলে আমি পার্সপেক্টিভে একটু বইলা শেষ করি, পিছনে এবার যাই একটু, প্যারালাল প্রজেকশনটাতে না যাই, আমরা পার্সপেক্টিভে যাই। এইখানে আবার আসো যে পার্সপেক্টিভ প্রজেকশন কিছু অ্যানোমালিজ আমরা বলছি, মানে কাইন্ড অফ তার প্রপার্টিজ, আবার প্রপার্টিজ গুলোকে অন্য অ্যাঙ্গেলে বলছি যে এটা একটা অসঙ্গতি, পার্সপেক্টিভ প্রজেকশনের অসঙ্গতি, অ্যানোমালি। তো সেটা কি যে পার্সপেক্টিভ ফোরশর্টেনিং, এটা আমরা তো বলছি যে এটা পার্সপেক্টিভ প্রজেকশনের একটা বৈশিষ্ট্য, কিন্তু এই বৈশিষ্ট্যের সাথে এটা অসুবিধাও তৈরি করে কখনো কখনো। সেটা কি যে ধরো যে এটা একটা তোমার এখানে একটা অবজেক্ট আছে, এটা তোমার এই প্লেনটাই হচ্ছে তোমার কি প্রজেকশন প্লেন, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার সেন্টার অফ প্রজেকশন। তাহলে এইটা এখানে যেই পরিমাণ প্রজেকশন তৈরি করবে, না আমি বেশি দাগাই, এটা না দাগানো বরং আরো ভালো। এটারে কোথায় যেন, এটা আগে রিমুভ করি, আর হচ্ছে এই পয়েন্টার, হ্যাঁ এইখানে এই অবজেক্টটা এইখানে যেই পরিমাণ প্রজেকশন বা ছায়া তৈরি করবে বা পার্সপেক্টিভ প্রজেকশন তৈরি করবে, এটাও তো সেম পরিমাণই করবে, ধরে নিলাম যে সেম এক্সিস বরাবর আছে আর কি। কেন করবে? কারণ এটার যেই লাইন, এই লাইনটা তো এখানে জাস্ট টাচ করছে, এটাও গিয়ে এখানে জাস্ট টাচ করতেছে, কিন্তু আসলে কিন্তু অবজেক্ট দুইটা একটা থেকে একটা অনেক বড় এবং একটা থেকে অনেক দূরে অবস্থিত। তার মানে পার্সপেক্টিভ ফোরশর্টেনিং এর কারণে বড় অবজেক্টটাও এখানে এসে যেই সাইজ তৈরি করতেছে, এটাও সেটা ইয়া করতেছে। তার মানে এখানে আমরা অনেক সময় দূরবর্তী অবজেক্টের কি বলে, বা দুইটা অবজেক্ট সেম সাইজ হইলে তারা যে প্রজেকশন সেম সাইজ হলে তারা যে বাস্তবিক অ্যাকচুয়ালি সেম সাইজ ছিল, সেটা কনক্লুশন আসলে করতে পারি না, ঠিক আছে? তারা সেম সাইজ নাও থাকতে পারে, ঠিক আছে? এটা গেল একটা। সেকেন্ড এটা বলতেছি, সেটা আসে না কেন এখন আবার, মাই গড, এটা আবার কাজ করে না মাউসের স্ক্রল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেটা বললাম যে ভ্যানিশিং পয়েন্ট তৈরি হয়, ঠিক আছে? ভ্যানিশিং পয়েন্টস যেটা অলরেডি বলে ফেলছি যে এনি সেট অফ প্যারালাল লাইনস নট প্যারালাল টু দা ভিউ প্লেন, একটু আগে যেটা কিন্তু বলছি, তার মানে যেটা তোমার ভিউ প্লেন,
ভিউ প্লেনের প্যারালাল না এরকম যে কোনো লাইন কিন্তু আসলে অ্যাকচুয়ালি কি করে অ্যাপিয়ার টু মিট সাম পয়েন্ট, সেখানে একটা কি বলে ভ্যানিশিং পয়েন্ট তৈরি করে, যে এটা এক সময়, তার মানে যদি অবজেক্টটা অনেক বড় হয় তার মানে এটা তখন এটা এমনিতেই এটা ছোট দেখা যাবে, মনে হবে যে এক বিন্দু হতে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, সো দিস ইজ অলসো এন অ্যানাদার অ্যানোমালি যেটা অলরেডি আমরা স্টাডি করছি। তাহলে এইখানে এই টার্মগুলো কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে বুঝবা। যে অনেক সময় আমরা বলতেছি যে প্যারালাল লাইন্স নট প্যারালাল টু দ্য ভিউ প্লেন, অথবা উল্টা ভাবে বলতেছি যে নট পারপেন্ডিকুলার টু ভিউ প্লেন নরমাল, একই কথা কিন্তু। কারণ ভিউ প্লেনের নরমাল আবার বলতেছি, ভিউ প্লেনের নরমাল মানে কি, নরমাল মানে অলওয়েজ রিমেম্বার রাখবা যে এটা একটা প্লেনের উপরে লম্ব ভেক্টর, তাহলে তার সাথে আবার লম্ব যদি না হয় তাহলেও এটা একই কাজ হবে আর কি। তো মাউস ক্লিক করলেও যায় না, মাউস স্ক্রল করলেও যায় না, এটা কি আমি তো বুঝি না আবার। হ্যাঁ, আরেকটা অ্যানোমালি হচ্ছে কি যে পার্সপেক্টিভ প্রজেকশনে, সেটা হচ্ছে যে ভিউ কনফিউশন। ভিউ কনফিউশন কি, এটাকে আমরা তো সহজে বলি অন্যভাবে, এটা আমি একে দেখাইতে চাই আর কি। ঠিক আছে, পেন নেই। পার্সপেক্টিভ প্রজেকশন, ধরো যে এটা তোমার আমরা ইয়াতে কি বলে ফিজিক্সেও পড়ছি, হ্যাঁ, যে তোমার এটা হচ্ছে সেন্টার অফ প্রজেকশন, এখানে তোমার একটা অবজেক্ট আছে। ঠিক আছে, আমি মোমবাতি আঁকি, আমরা এরকম লেন্স লাগায় দেখতাম আগে, মনে আছে কিনা তোমরা দেখছো কিনা। আর এখানে হচ্ছে তোমার প্রজেকশন প্লেন। ঠিক আছে, আমাদের বাস্তবে কিন্তু এরকমই হইতো, এবং তখন লাইট এদিক থেকে আসে এদিকে এসে ইয়ে হইতো, মোমবাতির প্রতিবিম্ব তৈরি হইতো এখানে উল্টা। ঠিক আছে, উল্টা একটা মোমবাতি হয়তো এখানে তৈরি হইতো। ভিউ কনফিউশন কি বলতেছে, অবজেক্টস বিহাইন্ড দ্য সেন্টার অফ প্রজেকশন। ঠিক আছে, তার মানে তোমার এটা যদি সেন্টার অফ প্রজেকশন এখানে হয়, তোমার অবজেক্টস গুলো হয়তো সামনে থাকার কথা। ঠিক আছে, আমাদের যেটা সফট অবজেক্টস গুলো এদিকে থাকার কথা, কিন্তু অবজেক্টস গুলো যদি বিহাইন্ড দ্য সেন্টার অফ প্রজেকশন হয় তাহলে তার প্রজেকশন কি হয়, প্রজেকশন আপসাইড ডাউন হবে। ঠিক আছে, এন্ড ব্যাকওয়ার্ড টু দা অনটু দা প্লেন। ঠিক আছে, অর্থাৎ ছবিটা উল্টা হয়, তাহলে এটাও কিন্তু একটা অ্যানোমালি বা অসঙ্গতি। অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যানোমালি, যেটা বোঝাটা আরো ইম্পর্টেন্ট, মজার বিষয় আছে এখানে, সেটা হচ্ছে যে টপোলজিক্যাল ডিস্টরশন আমরা নাম দিচ্ছে। এখানে বলতেছে কি যে একটা লাইন সেগমেন্ট জয়েনিং এ পয়েন্ট হুইচ লাইজ ইন ফ্রন্ট অফ দ্য ভিউয়ার টু এ পয়েন্ট ইন ব্যাক অফ দ্য ভিউয়ার। আমি যদি পিছনের ছবিটা যাই, ধরো যে তোমার এটা সেন্টার অফ প্রজেকশন আর কি। ঠিক আছে, এই যে এখানে তো আমরা মোমবাতি বসাইছিলাম, তাই না? তাহলে সেন্টার অফ প্রজেকশন মানে কি, যে ভিউয়ার এখান থেকে যেন দেখতেছে। তো এখানে বলতেছে কি যে যদি এরকম কোন অবজেক্ট হয়, সেই অবজেক্টটা ধরো একটা লাইন, সেই অবজেক্টটা কিছু অংশ ভিউয়ারের সামনে থেকে শুরু হয়ে কিছু অংশ শেষ পিছনে গিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে এখন যদি সেন্টার অফ প্রজেকশন এই জায়গায় হয়, ঠিক আছে, তাহলে এটার প্রজেকশন কি হবে? ঠিক আছে, সেটা হচ্ছে ইস্যু। তাহলে এখানে সেটাকে বলা হচ্ছে যে a line segment joining a point which lie in front of viewer to a point lie in back of the viewer is projected to a broken line of infinite extent. তার মানে তোমার 3D তে বা বাস্তবিক একটা লাইন ছিল, সেটা এখন প্রজেকশন বা তুমি ছায়া নেওয়ার পরে দেখা যেতেছে ওই ধরনের ক্ষেত্রে সেই ছায়াটা তৈরি হইতেছে ইনফাইনাইট এক্সটেন্টের, মানে ইনফাইনাইট অসীম সাইজের। এবং তাই শুধু না, একটা লাইন ছিল সেটা ভাঙ্গা দুইটা লাইন হয়ে যেতেছে। ঠিক আছে, সেটাই এখানে ছবিতে দেখানোর চেষ্টা করা হয়েছে। ধরো যে এইটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এই এক্স ওয়াই প্লেনটা হচ্ছে তোমার প্রজেকশন প্লেন বা ভিউ প্লেন যাই বলো, আর এটা হচ্ছে সেই তোমার সেন্টার অফ প্রজেকশন। ঠিক আছে, আর এই যে P1 এবং P2, ধরো যে এই দুইটা পয়েন্ট মিলে এটা হচ্ছে একটা লাইন, যেটা 3D লাইন। এখন তুমি প্রজেকশন নিচ্ছ, প্রজেকশন নেওয়ার সময় আমরা কি বলতেছি যে প্রতিটা বিন্দু থেকে আমরা কি করব, সেন্টার প্রজেকশন কানেক্ট করব এবং সেটা প্রজেক্টর গুলোকে এক্সটেন্ড করব যেন ভিউ প্লেনকে কাট করে। তাহলে আমরা P1 থেকে নিলাম, এই সেন্টার প্রজেকশনকে এখানে দিলাম, এবং এটা দেখা গেল যে এখানে হয়তো কাট করছে। আমরা আরেকটু সামনে আসলাম, তাহলে এটা দেখা যাবে যে এদিকে যাচ্ছে। এখন যখনই আমি এক্স্যাক্টলি একটা বিন্দু, এমন বিন্দুতে পৌঁছাবো যে বিন্দুটা কি এক্স্যাক্টলি প্যারালাল টু দিস প্রজেকশন প্লেন, তাহলে এখানে একটা কল্পিত প্লেন আছে, সেটাকে বলতেছে কি যে প্লেন containing the center of projection and parallel to the view plane, মানে এই প্লেনটা ভিউ প্লেনের প্যারালাল।
তাহলে এই প্লেনটা যদি ভিউ প্লেনের প্যারালাল হয় আর এটাকে যদি আমি এখান থেকে একটা একটা করে আগাইতে থাকি, এক সময় আমি এই প্লেনটাতে এসে পৌঁছাবো। তাহলে এই প্লেনের পয়েন্টটা ধরলাম P3, তাহলে P3 কে সেন্ট্রাল প্রজেকশন বরাবর যদি আমি প্রজেক্টর নেই, এই প্রজেক্টর তো ইহকালেও একে কাট করবে না, স্বাভাবিক, কারণ এরা তো প্যারালাল বলতেছি, এটাও প্যারালাল এটাও প্যারালাল, তাহলে এটা তো কাট করবে না। তাহলে তার মানে কি যে এটা এদিক থেকে আসতেছিলাম আর এটা এদিক থেকে যাইতেছে এদিকে এত এত দূরে যাইতেছে, তাহলে এদিকে আমরা ছায়া পাইতেছি। কিন্তু এটা তো এখানে এসে ছায়া তো শেষ হয় নাই, এদিক থেকে যদি আবার কল্পনা করো যে P2 বিন্দুটা এটা তো লাইন, 3D লাইন, তাহলে এখান থেকে যদি এটাকে সেন্টার প্রজেকশনে কানেক্ট করে দেখা যাচ্ছে যে এটাকে যদি এদিকে এক্সটেন্ড করি, তাহলে ভিউ প্লেনকে এই বিন্দুতে কাট করে। ঠিক আছে, এখানে নামকরণে হয়তো ভুল আছে একটু, ঠিক আছে, এখানে এটা হবে P2 প্রাইম আর এটা হবে P1 প্রাইম, ঠিক আছে, কারণ এটা P1 এর ইয়াটা এটা হবে। তো এখান থেকে যদি একটু পিছনে যাই তাহলে এটাকে কানেক্ট করলে এটা দেখা যাবে যে এইদিকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা যাচ্ছে এইদিকে। সো এটা হচ্ছে বেসিক্যালি টপোলজিক্যাল ডিসটরশনের আইডিয়া, যে যেখানে একটা লাইন ব্রোকেন হয়ে দুইটা লাইন সেগমেন্ট অফ ইনফাইনাইট এক্সটেন্টে পরিণত হয়। সো একটু কি আমি পার্সপেক্টিভ প্রজেকশন বলে শেষ করব, আর প্যারালাল প্রজেকশন আজকে ডেফিনেশন গুলো শেষ করতে পারিনি কেয়ার করার, আমরা নেক্সট দিন দেখবো। কোনো প্রশ্ন থাকলে এবার বলো। না, এটা আমি থামাবো, যেন রেকর্ডিং থামাবো। আমি হয়তো একটু বেশি সময় নিয়ে ফেলছি, কতক্ষণ বেশি নিচ্ছি? বেশি নেই নাই, 5:15 শেষ হওয়ার কথা, কিন্তু আমি আসলে 4:10 শুরু করছিলাম, 10 মিনিট তোমাদের সাথে ওই আগে যাইতেই গেছে, কে আছে আর কে নাই, কে বাথরুমে গেছে সেই জিনিস। তো আলটিমেটলি আমি 1 ঘন্টাই হয়েছে ক্লাস আর কি, 4:26 বাজে। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে করো। আর এই জিনিসগুলো 3D আর কি, এই জন্য অনেক সময় অনেকের মাথাতে ঢুকতে চায় না ইজিলি। সো আমি বলবো যে অনেক সময় জিনিসটাকে একটু কল্পনা করো এবং পড়ার একবার পড়লে পড়া যায় না, তো 2বার পড়ো, প্রত্যেকটা জিনিস পড়ার বিকল্প নাই, ঠিক আছে। এখন তো আরো বেশি পড়া লাগবে, কারণ আগে অনেক সময় ফ্রেন্ডরা হয়তো কাছে ছিল বুঝাই দিত, ঠিক আছে, কেউ কাউরে হেল্প করতে অনেক সময় থাকে যে আমি একটু বুঝি না, কেউ বুঝছে তার কাছে যাই, ঠিক আছে। তো এখনো হ্যাঁ, অনলাইন জুম সেশন টেশন করা যায়, সেগুলো দিয়ে হয়তো একে অপরের হেল্প নেওয়া যায়, কিন্তু ইয়াতে থাকিও আর কি, নিজেরা প্র্যাকটিসের মধ্যে থাকিও, প্র্যাকটিস না থাকলে কোনো কিছুই কিন্তু সহজ না, কঠিন হয়ে যায়, সহজ জিনিস তখন কঠিন মনে হয়। ওকে, কোনো কোশ্চেন নাই, বোঝা যাচ্ছে। আমি স্টপ শেয়ার দিলাম, সবাই ভালো থাকো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।